আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আই হোপ সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের ক্লাসে আমি তোমাদের সাথে যুক্ত হয়ে যাচ্ছি তুর্য ভাইয়া, এবং আজকের ক্লাসে আমরা পড়বো ফিনান্সের 5, 6, 7, 8 নাম্বার চ্যাপ্টার। পুরো ক্লাসে আজকে আমরা এমসিকিউ সলভ করা ট্রাই করবো। এই চ্যাপ্টারের যত ইম্পর্টেন্ট এমসিকিউ আছে, ঠিক আছে, এই চ্যাপ্টার আজকে ক্লাস করলে বেসিক্যালি 5 থেকে 8 পর্যন্ত চ্যাপ্টারের কোনো সমস্যা এমসিকিউতে হবে না। তো আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, একদম শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে, কমেন্ট সেকশনে থাকবে, এবং কমেন্ট সেকশনে আমি কিন্তু চোখ রাখছি। তোমরা কমেন্ট সেকশনে কোয়েশ্চেনগুলো আনসার দেওয়া ট্রাই করবে। তবে ক্লাসে যাওয়ার আগে আমাকে জানাও যে আমাকে তোমরা প্রপারলি দেখতে পাচ্ছ কিনা এবং আমাকে শুনতে পাচ্ছ কিনা, কমেন্ট সেকশনে আমাকে একটু লিখে দাও। সো আজকে ক্লাসে বেসিক্যালি আমরা কি পড়বো? আজকে ক্লাসে আমরা পড়ছি হচ্ছে, এগেন আমি রিপিট করছি, যে চ্যাপ্টার 5, 6, 7, 8 পড়বো আমরা। সো আজকের এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, ঠিক আছে, বিকজ লাস্ট ক্লাসে আমরা যখন পড়েছিলাম, ক্লাস চ্যাপ্টার 1, 2, 3, 4 পর্যন্ত আমরা যখন পড়েছিলাম, আমরা অনেক এমসিকিউ সলভ করেছি, এবং লাস্ট ক্লাসটা যারা করছো আই বিলিভ যে তাদের এমসিকিউতে কোনো প্রবলেম থাকার কথা না। দ্য সেম গোজ ফর টুডেজ ক্লাস। আজকের ক্লাসটাও যারা করবা, এক্সপ্লেনেশন সহকারে আমরা কোয়েশ্চেন সলভ করবো। দ্যাট মিনস এরপরে আর কোনো প্রবলেম তোমাদের এই এমসিকিউতে থাকবে না। সো দেখা যাচ্ছে যে ভিউয়ার্স অনেক বেশি, আর লাস্ট ক্লাসের অনেকে চলে আসছে, যেমন প্রতিভা চলে আসছে, ফারহান চলে আসছে, জিনাত চলে আসছে, সবাই চলে আসছে আজকে ক্লাসে। লাস্ট ক্লাস যারা যারা করছো তোমরা বলো, তোমরা আমাকে নিজেই বলো, লাস্ট ক্লাস যখন আমরা করলাম 1, 2, 3, 4 চ্যাপ্টার যখন আমরা এমসিকিউ দিয়ে সলভ করলাম, বলো তো তোমাদের কি উপকার হয়েছে নাকি হয় নাই? মানে সিম্পলি আমাকে বলো যে এমসিকিউগুলো সলভ করার পরে তোমাদের এই পুরো চ্যাপ্টারে যত এমসিকিউ আছে একটু সর্টেড লাগতেছে না, লাইক একটু ইজি লাগতেছে না আগের থেকে? সো বুশরা বলতেছে, বুশরা চলে আসছে, ওয়ালাইকুম আসসালাম। রুবেল চলে আসছে, হ্যাঁ লাস্ট ক্লাসেও ছিল রুবেল। এইদিকে আমি আবার চলে আসছি ইউটিউবে, আমার ফেভারিট অডিয়েন্স লাস্ট ক্লাসের বেসিক্যালি, সরি ফেসবুক আমি হার্ড করবো না। বাট সোহা, ওয়ালাইকুম আসসালাম স্যার। তাহিয়া চলে আসছে লাস্ট ক্লাসের। সো অনেকেই দেখতে পাচ্ছি যে লাস্ট ক্লাসের চলে আসছে সবাই। তানিশা চলে আসছে, এদিকে দেখতে পাচ্ছি সামিনা চলে আসছে, নাজিফা চলে আসছে, রাহিমা চলে আসছে। সো ভালো লাগতেছে দেখে। সাইদ চলে আসছে, আবার এদিকে তানহা চলে আসছে, তারপরে হচ্ছে আব্দুল। সো চলেন আমরা পড়াশোনাতে চলে যাই। আই থিঙ্ক 8:32 বাজে। সো আই থিঙ্ক আমাদের এখন পড়াশোনাতে যাওয়া উচিত, রাইট? আর ভিডিও তো অনেকেই আছে, লাইক করে দিব আমার ভিডিওগুলোতে। আচ্ছা, এবার হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার আমরা পড়বো হচ্ছে অধ্যায় 5, ঝুঁকি এবং অনিশ্চয়তা। অনেক ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার। আই বিলিভ যে সবাই এই চ্যাপ্টারটা আনসার করার জন্য পাগল হয়ে যায়, বিকজ চ্যাপ্টারটা খুব ইজি অ্যান্ড নাম্বার ওঠানো যায় অনেক ভালো। সো ওয়াই নট, রাইট? ভিডিওটা যারা যারা দেখছো তারা একে তো লাইক করো, প্লাস হচ্ছে ভিডিওটাকে শেয়ার করে দিও, সো দ্যাট তোমার ফ্রেন্ডস যারা এসএসসি পরীক্ষা দিচ্ছে তাদের জন্য যাতে হেল্পটা হয়। বিকজ অ্যাগেন ফাইন্যান্স ক্লাস, যারা এসএসসিতে বিজনেস স্টাডিজের ক্লাসটা মানে পরীক্ষা দিবে, ব্যবসায় শিক্ষা পরীক্ষা দিবে, তাদের সবার জন্যই কিন্তু হেল্পফুল। সো তোমাদের রেসপন্সিবিলিটি এই ক্লাসটা তাদের পর্যন্ত পৌঁছে দেওয়ার। সো একে ফেসবুকে শেয়ার করবা, প্লাস লাইক করে দিবা, কমেন্টসে অবভিয়াসলি তো আমি আছি সলভ করার জন্য। সো লেটস গো, আমরা পড়াশোনাতে চলে যাব। ফার্স্ট এমসিকিউ আজকে, আয় থেকে ব্যয় বাদ দিলে কি পাওয়া যায়? আয় থেকে ব্যয় বাদ দিলে কি পাওয়া যায়? সো এটার এমসিকিউটা খুবই ইজি এবং খুবই সিম্পল একটা এমসিকিউ। আনসার দিয়ে ফেলো। এটা কি হবে? এমসিকিউ 1। দেখি এদিকে আজকে কে জিতে আজকে দেখবো, বিকজ আজকে ইউটিউব জিতবে নাকি ফেসবুক জিতবে আজকে দেখি। শেখা আনসার দিয়ে ফেলছে 1 এর বি। তানহা বলতেছে 1 এর বি হবে স্যার। ফেসবুকের কি অবস্থা স্যার? ফেসবুক তাড়াতাড়ি। সো ফাবিয়া বলতেছে 1 এর বি হবে। ইউটিউব অডিয়েন্স অ্যাগেন অনেক ফাস্ট, বাট অ্যাগেন আমরা ফেসবুকের অডিয়েন্সের দিকেও তাকাবো। সবাই দেখি কি অবস্থা। রাহিমা আনসার করছে। সো সাদিয়া সবার ফার্স্ট আনসার করছে ফেসবুকে, তারপর হচ্ছে আনিকা আনসার করেছে। সো 1 এর এ নাকি 1 এর বি স্যার? 1 এর এ নাকি 1 এর বি? সবাই বলতেছে যে 1 এর বি হবে, ঠিক আছে। ইউটিউবের অডিয়েন্স বলতেছে যে 1 এর বি হবে। আয় থেকে ব্যয় বাদ দিলে পাওয়া যায় হচ্ছে মোট লাভ। এরপরে হচ্ছে আমরা কি করব? মোট লাভ থেকে আমরা স্থির ব্যয় বাদ দিব, আমরা বাদ দিব অবচয়, তারপরে আমরা বাদ দিব ট্যাক্স বা হচ্ছে তারপর ইন্টারেস্ট খরচ, যেটাকে আমরা বলি সুদ খরচ, সেটা বাদ দেওয়ার পরে ফাইনালি আমরা পাবো হচ্ছে হিত মুনাফা। সো আয় থেকে ব্যয় বাদ দিলে ফার্স্টলি আমরা পাই হচ্ছে মোট মুনাফা, ঠিক আছে? ওকে, চলেন এবার হচ্ছে আমরা প্রকৃত ফলাফল, প্রত্যাশিত ফলাফল থেকে ভিন্ন হওয়ার যে সম্ভাবনা, তাকে বলা হচ্ছে কি? তাকে বলা হচ্ছে কি বলা হয়? অনিশ্চয়তা বলা হয় না? বলো তো। 2 নাম্বার কি হবে? 2 নাম্বার প্রকৃত ফলাফল, প্রত্যাশিত ফলাফল থেকে কি বলা হয়? কি বলা হয়? অনিশ্চয়তা না? সামিউল বলতেছে হচ্ছে 2 এর বি হবে, ফাবিয়া বলছে 2 এর বি হবে, 1 এর বি। তারপরে এখানে দেখতে পাচ্ছি, আমি অ্যাগেন দেখতে পাচ্ছি না, মনে হয় তাজিম, আই এম নট শিওর, বাট বলতেছে হচ্ছে এখানে 2 এর বি হবে, 1 এর বি, 2 এর বি। আচ্ছা, ইউটিউবে বেসিক্যালি আসলে লেটেন্সি নাই, ঠিক আছে? সো লেটেন্সি নাই, এই কারণে হচ্ছে ওরা আগে ভিডিওগুলো দেখে আগে আনসার করে ফেলে। ডোন্ট গেট হার্ট, আমি ফেসবুকের আনসারগুলো দেখবো। বুশরা বলতেছে 2 এর হবে এ। অনিশ্চয়তা নাকি 2 এর বি, কোনটা?
তাসনুবা বলছে 2 এর বি, তানহা বলছে 2 এর বি। আচ্ছা, তারপরে হচ্ছে দেখি এখানে সোহা বলছে 2 এর বি হবে। আচ্ছা, পূজা বলছে 2 এর বি, অর্থাৎ ঝুঁকি হবে। আই বিলিভ যে প্রকৃত ফলাফল থেকে প্রত্যাশিত ফলাফল ভিন্ন হওয়ার সম্ভাবনাকে বলা হচ্ছে ঝুঁকি। ঠিক আছে, সো এবার হচ্ছে প্রত্যাশিত আয়ের তুলনায় প্রকৃত আয় বেশি হলেও কি সৃষ্টি হতে পারে? প্রত্যাশিত আয়ের তুলনায় প্রকৃত আয় বেশি হলো মানে হচ্ছে আমি মনে করো প্রত্যাশিত আয় হচ্ছে আমার কাছে 20, ঠিক আছে, 20 টাকা। এখন আমি এখান থেকে যদি আমার প্রকৃত আয় যেটা সেটা যদি 30 টাকাও হয়, তারপরেও কি একটা কি থেকে যাবে বলো তো? অনিশ্চয়তা, ঝুঁকি, লাভ বা ক্ষতি, কোনটা থেকে যাবে স্যার? 3 এর হবে হচ্ছে বি। অ্যাগেন মোজাম্মেল বলছে 2 এর বি হবে। আচ্ছা, প্রান্ত বলছে এখানে 3 বি। সামিউল বলছে 3 বি হবে। মোজাম্মেল 3 বি। ওকে, তাহিয়া 3 বি। কি হবে স্যার? বুশরা বলছে 3 হবে ডি। 3 ডি না অ্যাকচুয়ালি স্যার, ঝুঁকির যদি আমরা মানে ডেফিনিশনটা পড়ি, ঝুঁকির ডেফিনিশনে লেখা ছিল যে প্রত্যাশিত আমাদের যে প্রত্যাশিত আয়ের থেকে প্রকৃত ফলাফল বেশি হোক বা কম হোক, বেশি হোক বা কম হোক, সেটাকে আমরা বলছি কি? ঝুঁকি। সো বেসিক্যালি এখানে বেশি আছে, তারপরেও আমরা এটা বাই ডেফিনিশন এটাকে কি বলা হচ্ছে স্যার? ঝুঁকি বলা হচ্ছে। ঠিক আছে, এটাকে লাভ বলবো না আমরা। আচ্ছা, বিচ্যুতি থেকে কিসের সৃষ্টি হয়? বিচ্যুতি থেকে ঝুঁকির সৃষ্টি হয়। ঠিক আছে, বিচ্যুতি থেকে কিসের সৃষ্টি হবে? ঝুঁকির সৃষ্টি হবে। তারপরে হচ্ছে পরিচালনা খরচ। পরিচালনা খরচ, ঠিক আছে, দিস ইজ দ্য কিওয়ার্ড। পরিচালনা খরচ, এটাকে কি বলা হচ্ছে? এটাকে আমি বলি হচ্ছে সবসময় কিওয়ার্ড। ঠিক আছে, পরিচালনা খরচ বা পরিচালন খরচ মানে পরিচালন খরচ মেটানোর অক্ষমতা থেকে কোন ঝুঁকির সৃষ্টি হবে স্যার? কোনটা হবে? 5 এর কি বলছি? তাহিয়া সবার আগে আনসার করছে, এ হবে আনসার। আচ্ছা, ব্যবসায়িক ঝুঁকি। তারপরে দেখি ফেসবুকে প্রতিভা আছে, তারপর হচ্ছে নোমান আছে, বুশরা আছে, তারপরে হচ্ছে এদিকে সাকিবা দেখতে পাচ্ছি, আয়েশা দেখতে পাচ্ছি, সো অনেকে দেখতে আসছে আজকে। মোজাম্মেল আছে, এদিকে সামিউল আছে। 5 এর এ হবে। পরিচালনা খরচ, পরিচালন ব্যয় বা পরিচালনা খরচ মেটানোর অক্ষমতা থেকে হচ্ছে আমরা ব্যবসায়িক ঝুঁকির সৃষ্টি হয়, এটা আমরা বলতে পারি। ব্যবসায়িক ঝুঁকির সৃষ্টি হবে। ঠিক আছে, এবার হচ্ছে দেখি তো তাহলে খারাপ কোনো ঘটনা ঘটার আশঙ্কা কি বলা হয়? খারাপ কোনো ঘটনা ঘটা, এটা আমি তোমাদের কাছ থেকে নিব, এটা আমি আনসার করব না। খারাপ কোনো ঘটনা ঘটার সম্ভাবনা কি বলা হয়? দেখি ফেসবুক আনসার কি দেয় এবং হচ্ছে তোমার ইউটিউব আনসার কি দেয়। 6 এর বলতেছে হচ্ছে সবাই 6 এর এ নাকি বি? 6 এর সবাই বলছে বি হবে। 6 এর বি। আচ্ছা ঠিক আছে, দেখি 6 এর বি হয় নাকি। 6 এর এ, প্রতিভা বলছে 6 এর এ হবে ঝুঁকি। তারপরে দেখি আর কি আছে। 6 এর এ নাকি বি? ইউটিউব বলতেছে হচ্ছে 6 এর হবে হচ্ছে বি। ফেসবুক দেখি কি বলে। 6 এর হবে হচ্ছে এ, দেখি কোনটা। গ্রন্থ বলছে 6 এর হবে বি। তারপরে হচ্ছে বুশরা বলছে বি হবে। রাহাত বলছে আবার এ হবে। আমি ফেসবুকের অডিয়েন্সের জন্য একটু ওয়েট করবো, বিকজ ওরা কি করতেছে আমার একটু দেখা লাগবে, রাইট? কি করতেছে দেখি একটু। 6 এর এ নাকি বি? ফেসবুক অডিয়েন্সের বেশিরভাগই বলছে যে 6 এর বি হবে আনসার। সো আই বিলিভ যে 6 এর বি শুড বি দ্য রাইট আনসার, আই বিলিভ। বিকজ দেখো খারাপ কোনো কিছু, দেখো অ্যাগেন এখানে একটা মেজর অডিয়েন্স ভুল করছে বেসিক্যালি। সো খারাপ কোনো ঘটনার আশঙ্কাকে বলা হয় হচ্ছে ঝুঁকি, অনিশ্চয়তা না। ঠিক আছে, সো এটা একটু ভালোভাবে খেয়াল করতে হবে স্যার। অ্যাগেন এখানে মিক্সড আনসার ছিল বেশিরভাগ স্টুডেন্টের, এখানে মিক্সড আনসার ছিল বেশিরভাগ স্টুডেন্টের, বাট তোমার যে বেশিরভাগ মেজরিটি, যেমন ইউটিউবের মেজরিটি কিন্তু এখানে ভুল করছে। ঠিক আছে, বিকজ 6 এর এ হবে এখানে ঝুঁকি, কোনো কিছু ঘটার আশঙ্কা। ঠিক আছে, যখন আমাদের মধ্যে আশঙ্কা থাকবে তখন সেটাকে বলা হচ্ছে ঝুঁকি, বাট কোনো কিছু যখন কি মানে ঘটবে বাট আমি জানিও না। ঠিক আছে, সো এইটা যখন আমরা জানবো না তখন হচ্ছে কি স্যার, এইটাকে বলা হবে হচ্ছে অনিশ্চয়তা। আচ্ছা, এনিওয়েজ, সো এবার হচ্ছে অনিশ্চয়তার যে অংশটুকুকে পরিমাপ করা যায় তাকে কি বলা হয়? কি বলা হবে স্যার? অনিশ্চয়তার যে অংশকে পরিমাপ করা যায় তাকে কি বলা হয়? এটা তো খুব ইজি। অনিশ্চয়তার যতটুকু অংশকে আমরা পরিমাপ করতে পারি। ইভেন ফিনান্সের একটা সেপারেট ফিল্ড আছে, ফাইন্যান্সিয়াল রিস্ক ম্যানেজমেন্ট, বেসিক্যালি হচ্ছে এফআরএম বলা হয়। সো রিস্ক ম্যানেজমেন্ট বেসিক্যালি আনসার্টেনটি বা হচ্ছে অনিশ্চয়তার যতটুকু অংশকে আমরা পরিমাপ করতে পারি তাকে বলা হচ্ছে ঝুঁকি, আর যতটুকু অংশকে আমরা পরিমাপ করতে পারি না তাকে অবভিয়াসলি মানে তোমার অনিশ্চয়তা বলা হয়, অর্থাৎ খুবই আনপ্রেডিক্টেবল। ঠিক আছে, আনপ্রেডিক্টেবল যে জিনিসগুলো সেগুলোকে বলা হচ্ছে অনিশ্চয়তা, যে জিনিসগুলো হচ্ছে প্রেডিক্টেবল তাকে বলা হচ্ছে রিস্ক বা ঝুঁকি। তো এখানে আনসার হওয়ার কথা হচ্ছে খুবই সিম্পল, 7 এর ডি শুড বি দ্য রাইট আনসার। আচ্ছা, কোম্পানির প্রধান কর্মকর্তার হঠাৎ মৃত্যুর ফলে ব্যবসায়িক ঝুঁকির আশঙ্কাকে কি বলা হয়?
বিচ্যুতি বলা হয়, ঝুঁকি বলা হয়, অনিশ্চয়তা বলা হয়, নাকি সমতা বলা হয়? সো এটা আমি ফেসবুক নিব এবং হচ্ছে ইউটিউব নিব, দুইটার অডিয়েন্সের জন্যই আমি ওপেন রাখলাম, দেখি কি হয় আনসার। ঠিক আছে, নাহিদ চলে আসছে, ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার পরের ক্লাস কবে পাবো? পরের ক্লাস মানে হচ্ছে পরের ক্লাস পাবো হচ্ছে আগামীকালকে। আগামীকালকে 18 তারিখ তুমি পরের ক্লাস পেয়ে যাবে। তারপরে হচ্ছে আপন চলে আসছে এখানে, তারপর আরিফা চলে আসছে। কি হবে স্যার আনসার? 8 কর্মকর্তার হঠাৎ মৃত্যুর ফলে ব্যবসায়িক ঝুঁকির আশঙ্কাকে কি বলা হয়? আমি বলবো যে ঠিক আছে, অনিশ্চয়তা যারা যারা দিচ্ছ তাদের আনসারই ঠিক আছে, বেসিক্যালি 8 সি হওয়ার কথা। ঠিক আছে, রিজনটা হচ্ছে কি স্যার দেখেন, এখানে মেইন জিনিসটা কোনটা? কর্মকর্তার হঠাৎ মৃত্যু। ঠিক আছে, সো মৃত্যুকে তো তুমি আসলে কি পরিমাপ করতে পারবে না, বা এটা পসিবিলিটি, এটা হবে নাকি হবে না এটা তো আমি জানবো না, তুমি জানবা না। সো আলটিমেটলি একটা অনিশ্চয়তাকে তো আমরা এখানে কি স্যার, এটা তো আমরা পরিমাপ করতে পারতেছি না, তো সিম্পলি আমরা এটাকে কি বলবো? অনিশ্চয়তা বলবো, এটা কিন্তু ঝুঁকি বলবো না। বাট যদি আমাদের এমন কিছু হইতো যেটা কি আমরা গণনা করতে পারতাম, বা দেয়ার ইজ আ পসিবিলিটি, আমরা এটাকে ক্যালকুলেট করতে পারতাম যে হবে বা হতে পারে, তাহলে হচ্ছে কি আমরা সেটাকে বলবো অনিশ্চয়তা, ঝুঁকি বলবো সেটাকে। আচ্ছা, ব্যবসায়িক ঝুঁকি এড়াতে চাইলে কি করা উচিত? এখন হচ্ছে কঠিন এমসিকিউ শুরু হবে, এখন থেকে হচ্ছে কঠিন এমসিকিউ শুরু হবে। সো দেখি এখানে অপশনসগুলো কি কি আছে। স্থায়ী খরচের পরিমাণ বৃদ্ধি করা, আয়ের স্থিতিশীলতা নিশ্চিত করা, ঋণের মাধ্যমে অর্থ সংগ্রহ না করা, শুধু অভ্যন্তরীণ উৎস হতে অর্থ সংগ্রহ করা। কোনটা হবে এখানে আনসার? আমি এটার আনসার পরে বলবো, আমি জানি আনসার কোনটা, বাট আমি এটা পরে বলবো, তোমরা বলো। আরিফ বলছে কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো আরিফ? তারপরে হচ্ছে দিকে দেখতে পাচ্ছি শেখা চলে আসছে, তারপরে হচ্ছে সামিউল চলে আসছে, সোহা, ওরা তো ইউটিউবে লাইক অনেক মানে স্প্যাম করতেছে ওরা আনসার লিটারালি। ফেসবুকের অডিয়েন্সের কাছে আমি একটু জানতে চাই যে স্যার এটার আনসার কি হবে? ঠিক আছে, এটার আনসার কি হবে? MCQ 9 আনসার কি মনে হচ্ছে? যারা এখন ফেসবুকে আছি, এখনো ভিডিও শেয়ার করে দেই নাই, তারা শেয়ার করে দিব। অ্যাগেন যারা লাইক করে নেই ভিডিওগুলোতে, তারা লাইক করে দিব। প্লাস ওই যে অ্যাগেন বললাম যে ক্লাসটাকে একটা বড় লার্জার অডিয়েন্সের কাছে কিন্তু পৌঁছাইতে হবে, তাই না? বিকজ তুমি পড়াশোনা করতেছো, তোমার ফ্রেন্ডদেরও উচিত পড়াশোনা করা। সো বেসিক্যালি তাদের কাছেও ক্লাসটা পৌঁছাই দিতে হবে। আচ্ছা, সো 9 কি হবে স্যার? 9 হবে হচ্ছে বি, নাকি 9 কি হবে? সবাই বলতেছে আনসার হবে হচ্ছে বি। আচ্ছা স্যার, আনসার ঠিক আছে, তবে এখানে খেয়াল করতে হবে যে স্থায়ী খরচের পরিমাণ বৃদ্ধি করা, যদি বৃদ্ধি করতে চাই তাহলে তো স্থায়ী খরচের পরিমাণ যদি বৃদ্ধি হয় তাহলে তো ঝুঁকি এড়ানো যায় না, বরং ঝুঁকি আরো কি হয়? বাড়ে। সেকেন্ডলি হচ্ছে ঋণের মাধ্যমে অর্থ সংগ্রহ না করা। দেখো, ঋণের মাধ্যমে যদি তুমি অর্থ সংগ্রহ করো, ঋণ বা বাহ্যিক উৎস থেকে অর্থ সংগ্রহ রিলেটেড সবকিছু হচ্ছে আর্থিক ঝুঁকির মধ্যে পড়ে, ব্যবসায়িক ঝুঁকির মধ্যে না। তারপর হচ্ছে শুধু অভ্যন্তরীণ উৎস হতে যখন আমরা অর্থ সংগ্রহ করি, তখন সেটাকে কি বলা হচ্ছে? আর্থিক ঝুঁকি বলা হচ্ছে। কি হচ্ছে? আর্থিক ঝুঁকি বলা হচ্ছে। আচ্ছা, তারপরে কি আছে? আয়ের স্থিতিশীলতা নিশ্চিত করা। তো এখানে আমাদের আনসার কোনটা হবে স্যার? বি হবে। কিন্তু একই সাথে সি এবং ডি কেন হবে না, আমি কিন্তু সেটার এক্সপ্লেনেশন তোমাদেরকে দিয়ে দিলাম। আচ্ছা, এবার আসে হচ্ছে 10 নম্বর, অফিস ভাড়ার পরিমাণ বেশি হলে কোন ধরনের ঝুঁকির সৃষ্টি হয়? আমাকে বলো যে অফিস ভাড়া কোন ধরনের ব্যয়, আমাকে জাস্ট এই আনসারটা দাও। অফিস ভাড়া কোন ধরনের ব্যয়? আমরা অ্যাকাউন্টিং করছি, অফিস ভাড়া কোথায় যায়? মানে আর্থিক অবস্থার বিবরণীতে যখন আমরা আয় ব্যয় বিবরণী করতাম, বেসিক্যালি আয় ব্যয় বিবরণীতে অফিস ভাড়াটাকে আমরা কোন ক্যাটাগরির আন্ডারে নিয়ে আসতাম বলো তো? 10 এখানে বলছে শেখা আনসার দিয়ে ফেলছে, অ্যাগেন ফাবিহা আনসার দিয়ে ফেলছে, তানহা আনসার দিয়ে ফেলছে, এখানে দেখতে পাচ্ছি। তারপরে রাহিমা বলছে স্যার আমি লেট করে ফেললাম। না স্যার, লেট করেন নেই, পারফেক্ট টাইমে আছেন। হামিদ 9 আনসার করছে স্টিল। 10 নম্বর আনসার কি হবে স্যার? 10 নম্বর এটা কি আর্থিক হবে নাকি কোনটা হবে? 10 সি নাকি 10 এ, কোনটা? চলতি খরচ শিওর? না, আর্থিক অবস্থা পারি না। আজকে যখন আমি একটু আগে লাইভ সেশন চালাচ্ছিলাম, তোমাদের যে ব্যবসায় শিক্ষার যে কাউন্সিলিং যে মানে ইয়েটা আছে, ক্লাসটা আছে, সেই ক্লাসের মধ্যে অনেকে এসে বলতেছিল যে স্যার আমি অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার 10 পারি না, চ্যাপ্টার 10 আমার দিয়ে হবে না স্যার, ব্যবসায় আমি পারি না, আর্থিক বিবরণী পারি না। দ্য ফ্যাক্ট ইজ অফিস ভাড়া হচ্ছে একটা পরিচালন ব্যয়। অফিস ভাড়া কি স্যার? একটা পরিচালন ব্যয়, তাই তো? আর পরিচালন ব্যয় সবসময় হচ্ছে কি স্যার? একটা স্থির ব্যয়। পরিচালন ব্যয়কে কি বলা হচ্ছে? স্থির ব্যয়। সো যখন স্থির ব্যয় বাড়বে তখন ব্যবসায়িক ঝুঁকি বাড়বে, রাইট? একটা ব্যবসায় যখন স্থির ব্যয় বাড়বে তখন কি? তখন তোমার ব্যবসায়িক ঝুঁকি বাড়বে, ঠিক আছে? সো দ্য রাইট আনসার শুড বি 10 সি, ব্যবসায়িক ঝুঁকি।
সো বেসিক্যালি আনসারটা আমাদের যখন এখানে অফিস ভাড়ার জায়গায়, আমি কেন এটাকে ব্রেকডাউন করে বললাম, ব্রেকডাউন করে বলছি যে দেখো তোমাদের পরীক্ষায় এই যে এখানে অফিস ভাড়ার জায়গায় অনেক রকমের ভাড়া মানে খরচ থাকতে পারে, ঠিক আছে, এই অফিস ভাড়াটাকে রিপ্লেস করে অন্য যে কোনো রকমের খরচ তোমাদের এখানে দিয়ে রাখতে পারে। সো তোমরা যদি এটা ডিকোড করা শিখে যাও যে কোনটা আনসার, কিভাবে আমরা বুঝবো যে এটাই আনসার, এটাই রাইট আনসার, তা মানে শর্টকাট ইজ দিস, ব্যয় কোনটা স্থির নাকি চলতি সেটা বুঝতে হবে, তারপরে হচ্ছে আমাদের আনসার করতে হবে। আচ্ছা, বিমা খরচ এবং অফিস ভাড়া পরিশোধের অক্ষমতা থেকে কোন ঝুঁকির সৃষ্টি হয়? দেখো তুমি যখন পরিচালন ব্যয় দিতা, আর্থিক অবস্থার বিবরণীতে যখন আমরা আয় ব্যয় বিবরণী করতাম, ঠিক আছে, সেই আয় ব্যয় বিবরণীতে বিমা খরচও কি একটা পরিচালন ব্যয় ছিল না বলতো? পরিচালন ব্যয় ছিল না? বা ধরো পরিচালন ব্যয় না, এটাকে অপরিচালন ব্যয় হিসেবে আমরা অনেক সময় লিখতাম, বাট আমি তো পরিচালন ব্যয় হিসেবে আমার যতটুকু মনে পড়ে আমি পরিচালন ব্যয় হিসেবে লিখছি এটাকে। সো 11-এ দেখো অ্যাগেন অফিস ভাড়া এবং কি বিমা খরচ, এটাকে আমরা কি বলতেছি স্যার? এটাকে অ্যাগেন আমি বলতেছি হচ্ছে একটি স্থির ব্যয়। কি বলা হচ্ছে স্যার? স্থির ব্যয়, তাই তো? সো অ্যাগেন সংজ্ঞা কিন্তু ওইটাই যে স্থির ব্যয় বাড়লে কোন ধরনের ঝুঁকি বাড়বে স্যার? স্থির ব্যয় বাড়লে হচ্ছে আমাদের আর ব্যবসায়িক ঝুঁকি বাড়বে। কি ঝুঁকি বাড়বে? ব্যবসায়িক ঝুঁকি বাড়বে। সো এইখানে হচ্ছে বিমা খরচ এবং অফিস ভাড়া পরিশোধের অক্ষমতা থেকে কোন ধরনের ঝুঁকি সৃষ্টি হবে স্যার? হবে হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি। ঠিক আছে, এই পর্যন্ত কি ক্লিয়ার সবার? স্মৃতি আছে, এখানে সাগর আছে দেখতে পাচ্ছি, অদিতি আছে, বুশরা আছে, তানহা আছে, বর্ণ আছে। বর্ণ আজকে তোমার একটা প্রশ্ন ছিল কাউন্সিলিং ক্লাসটার মধ্যে, আমি তোমার আনসার প্রবাবলি দিছি, রাইট? সো ইয়া, তারপরে হচ্ছে তানহা আছে, তারপরে হচ্ছে দিকে দেখতে পাচ্ছি জাহারা আছে, অনেকে আছে দেখতে পাচ্ছি কমেন্ট সেকশনে। চলেন আমরা পরের কোয়েশ্চেনগুলোতে চলে যাই। ঋণের মাধ্যমে কিসের মাধ্যমে স্যার? ঋণের মাধ্যমে তহবিল সংগৃহীত হলে কোন ধরনের ঝুঁকির সৃষ্টি হয়? ঋণের মাধ্যমে তহবিল সংগৃহীত হলে কোন ধরনের ঝুঁকির সৃষ্টি হয় বলতো? সায়ান কি অবস্থা? 12-এর কত নম্বর হতে পারে আনসার? ঋণের মাধ্যমে তহবিল সংগৃহীত হলে কোন ঝুঁকির সৃষ্টি হয়? ঋণের মাধ্যমে তহবিল সংগৃহীত হলে আরিফ আছে এদিকে দেখতে পাচ্ছি। 11-এর 12 নম্বর এটা, রাইট? 12-এর কত হবে? বি নাকি সি? গ্রন্থ। আমি বলেছি ঋণের মাধ্যমে, যখন ঋণ কথাটা থাকবে তখন হচ্ছে বহিস্থ তহবিল। কি হবে স্যার? ঋণ কি স্যার? বহিস্থ তহবিল, রাইট? সো বহিস্থ তহবিল থেকে অর্থ সংস্থান করলে কোন ধরনের ঝুঁকির সৃষ্টি হয় স্যার? বহিস্থ তহবিল থেকে অর্থ সংস্থান করলে কোন ধরনের ঝুঁকির সৃষ্টি হয়? 12-এর কত? আর্থিক ঝুঁকি বলতেছে সবাই, দেখা যাচ্ছে। সো দেখো সিম্পলি যখন আমাদের ঋণ মূলধন বলা হবে তখন সিম্পলি আমরা বহিস্থ তহবিল থেকে কি করব স্যার? বহিস্থ তহবিল থেকে অর্থ সংগ্রহ করবো। আর যখন বহিস্থ তহবিল থেকে অর্থ সংগ্রহ করা হবে স্যার, তখন সিম্পলি আমরা এখানে কি বলবো? আমরা বলবো আর্থিক ঝুঁকির সৃষ্টি হবে। ট্রেজারি বিল কে ইস্যু করে? ট্রেজারি বিল, এটা দেখি, এটা আমি দুইটা অডিয়েন্স থেকে নিব, ফেসবুক ভার্সেস হচ্ছে ইউটিউব, ঠিক আছে? দুইটা অডিয়েন্স থেকে আমি এটার আনসার নিব, দেখি কে পারে। প্রান্ত কি অবস্থা? প্রান্ত দেখি এখানে আনসার 13-এর কি হবে আনসার বলো তো? ট্রেজারি বিল কে ইস্যু করে? ট্রেজারি বিল, ফেসবুকের অডিয়েন্স একটু স্লো বিকজ ওদের স্ট্রিমটা একটু লেটে যায়, সো ওদের জন্য আমি একটু ওয়েট করতেছি এখানে। সবাই বলো যে ফেসবুক এবং ওয়াইটি কোনটা হবে আনসার? ট্রেজারি বিল কে ইস্যু করে? 13-এর বলতেছে সবাই ডি হবে, ফেসবুকও বলতেছে ডি এবং হচ্ছে আচ্ছা, তো আমরা নিব এখানে ডি, ঠিক আছে? এখন কথা সেটা না, কথা হচ্ছে ট্রেজারি বিল কোন ধরনের বিনিয়োগ? এটা কি ঝুঁকিযুক্ত বিনিয়োগ নাকি ঝুঁকি মুক্ত বিনিয়োগ বলতো? আমরা নেক্সট যারা আমাদের ব্যবসায় শিক্ষা ক্লাসটা আমরা করছি নেক্সট উইকে, মানে নেক্সট উইকে যে শুক্রবারে, তাই না? শুক্রবারে বিকাল 4টার সময় কিন্তু ফিনান্স ক্লাস আছে সেখানে আমরা কিন্তু যে সেখানে কি পড়বো? এই যে তোমার ঝুঁকি, আর্থিক ঝুঁকির যে ঝুঁকির চ্যাপ্টারটা পড়বো, চ্যাপ্টার 5। সো ওইখানে একটা কোয়েশ্চেন বেসিক্যালি যে ট্রেজারি বিল কে ইস্যু করে? সরকার ইস্যু করে, ইটস ফাইন, বাট এটা কি ঝুঁকিযুক্ত বিনিয়োগ নাকি ঝুঁকি মুক্ত বিনিয়োগ? আয়েশা বলেছে ঝুঁকি মুক্ত বিনিয়োগ হবে, শেখাও একই সাথে আনসার দিয়েছে ঝুঁকি মুক্ত হবে। মোজাম্মেল বলেছে ঝুঁকি মুক্ত বিনিয়োগ হবে। তারপরে জিহাদ, সামিউল, তাহিয়া সবাই বলছে ঝুঁকি মুক্ত বিনিয়োগ হবে। এদিকে নাজিফা তাসিনা দেখতে পাচ্ছি, আরিফ চলে আসছে কমেন্ট সেকশনে। লেটস গো। সো আমরা সিম্পলি এখানে আনসার করবো কি স্যার? এটা হচ্ছে একটা সরকারি অর্থায়ন, মানে সরকারি ইস্যু করা অবভিয়াসলি, আর হচ্ছে কি এটা একটা ঝুঁকি
মুক্ত বিনিয়োগ। বিকজ কেন স্যার, কেন ঝুঁকি মুক্ত? দ্য ফ্যাক্ট ইজ এটা ইস্যু করে কে? সরকার ইস্যু করে, অ্যান্ড সরকার কোনো সময় দেউলিয়া হতে পারে না। সো এই কারণে হচ্ছে সরকারের মানে যে সরকার যেসব সিকিউরিটিগুলো ইস্যু করে, ফর এক্সাম্পল ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড, এই ইস্যুগুলো মানে এই তোমার ইনভেস্টমেন্টগুলো সবসময় হচ্ছে একটা ঝুঁকি মুক্ত বিনিয়োগ। ঠিক আছে, আচ্ছা এরপরে কি আছে স্যার? ট্রেজারি বন্ড থেকে প্রাপ্ত আয়কে ঝুঁকি মুক্ত বিনিয়োগ কেন বলা হয়, ঝুঁকি মুক্ত আয় কেন বলা হয়? সো এটার আনসার অ্যাগেন আমি ফেসবুক থেকেও নিব এবং আমি ওয়াইটি থেকেও নিব। দেখি কি অবস্থা তোমাদের, ফেসবুক এবং ইউটিউব দুটো সেগমেন্ট থেকে আমি নিব আনসার। ফেসবুক থেকে মাহি চলে আসছে কমেন্ট সেকশনে। মাহি ইজ আ ভেরি অ্যাক্টিভ স্টুডেন্ট অফ আওয়ার বিজনেস মানে ক্লাস আর কি, বেসিক্যালি আমাদের ব্যবসা শিক্ষা। সো সরকারি, ফয়সাল কি বলছে? সরকারি? সরকারি না, তুমি বলছো হচ্ছে গভর্নর। আমি দেখছি তোমার আনসার, তুমি বলছো হচ্ছে গভর্নর, তুমি সরকারি বলো নাই। বাট এনিওয়েজ আমাদের এটার আনসার দিয়ে ফেলি আমরা। যে 14 কি হতে পারে স্যার? অধিক আয় থাকায়, সীমিত আয় থাকায়, নির্দিষ্ট আয় থাকায় এবং পরিবর্তনশীল আয় থাকায়, কোনটা হবে আনসার? বন্ড আমরা লাস্ট উইকে পড়ছি, যারা যারা আমাদের ব্যবসায় শিক্ষা কোর্সের ছাত্র আছো, আমরা কিন্তু লাস্ট উইকে শেয়ার বন্ড ডিবেঞ্চার নিয়ে একটা লম্বা ক্লাস নিছি, রাইট? সো সেই শেয়ার বন্ড ডিবেঞ্চারের মধ্যে আমি যখন বন্ড পড়াচ্ছিলাম, বন্ডে কিন্তু আমি বলছি যে বন্ডের আয় কি সবসময় নির্দিষ্ট থাকবে, সবসময় কি থাকবে? নির্দিষ্ট থাকবে। আর এই কারণেই এই বন্ডের মধ্যে ঝুঁকি সবসময় কম। তো এখানে কোনটা হবে স্যার? 14 কোনটা হবে? নির্দিষ্ট আয় থাকায়। ঠিক আছে, 14 নির্দিষ্ট আয় থাকায়। ঝুঁকি বেশি হলে মুনাফা কি হবে স্যার? ঝুঁকি বেশি হলে মুনাফা বেশি হবে, রাইট? আমরা গতকালকে দেখছিলাম যে এইটা যদি একটা গ্রাফ হয়, এখানে যদি হয় মুনাফা, ঠিক আছে, এটা কি হবে স্যার? মুনাফা। আর এখানে কি হবে স্যার? ঝুঁকি, তাই তো? সো যখন মুনাফা বাড়বে তখন কি, ঝুঁকি যখন বাড়বে তখন কি মুনাফাও বাড়বে। যখন মুনাফা এরকম দরকার হবে তখন দেখবা ঝুঁকিও বেশি নিতে হচ্ছে। মনে করো আমি এখানে ঝুঁকি 4 নিলাম, এখানে নিলাম 2, আর এখানে হচ্ছে মনে করো 10%, এখানে নিলাম হচ্ছে 20%। বেসিক্যালি যখন মুনাফা বাড়বে তখন কি ঝুঁকিও বাড়বে, মুনাফা যখন বাড়বে তখন ঝুঁকিও বাড়বে। সো এইখানে হচ্ছে কোনটা হবে স্যার? বেশি হবে, রাইট? ঝুঁকি বেশি হলে মুনাফা কি হবে? বেশি হবে। আচ্ছা, দেন হচ্ছে 16 এমসিকিউ 16, প্রত্যাশিত আয় এবং প্রকৃত আয়ের বিচ্যুতি থেকে কি পরিমাপ করা হয়? অ্যাগেন খেয়াল করে দেখো, এই কোয়েশ্চেনটা মনে হয় আমি ক্লাসের শুরুতে একবার বলে দিয়েছিলাম। ক্লাসের শুরুতে এরকম একবার কোয়েশ্চেনটা আসছিল, সেটা হচ্ছে কি স্যার? প্রত্যাশিত আয় এবং কি প্রকৃত আয়ের বিচ্যুতি থেকে, ঠিক আছে, দুইটার মধ্যে যে ডেভিয়েশন, সেটা থেকে কি পরিমাপ করা হইতে পারে? কি পরিমাপ করা হতে পারে বলো তো? কি হতে পারে বলো তো? কোনটা প্রত্যাশিত আয় এবং প্রকৃত ব্যয় কোনটা হবে? 16 হবে হচ্ছে বি। এদিকে দেখতে পাচ্ছি ফেসবুকে সবাই বলছে 16 হবে হচ্ছে বি। ইয়েস, আই বিলিভ যে প্রত্যাশিত আয় এবং প্রকৃত আয়ের বিচ্যুতি থেকে হচ্ছে আমরা কি নির্ণয় করি স্যার? আমরা ঝুঁকি নির্ণয় করে থাকি। আচ্ছা, জনাব রাফির চলতি বছরের প্রত্যাশিত আয় 8%, কিন্তু প্রকৃত আয় 12%। এই ব্যবধানকে কি বলা হবে বলো তো? এই যে প্রত্যাশিত আয় কত স্যার? প্রত্যাশিত আয় হচ্ছে 8%, কিন্তু প্রকৃত আয় কত পার্সেন্ট স্যার? 12%। এই যে ব্যবধানটা, সেটাকে আমরা কি বলবো বলো তো? আমরা বলবো হচ্ছে কি যেন বলবো বলো তো? তোমাদের কাছ থেকে আনসারটা নিব। 17 বলছে হচ্ছে এ। হ্যাঁ, মানে আই মিন দেখো, এটা কি, এটা ছিল হচ্ছে প্রত্যাশিত আয়, রাইট? প্রত্যাশিত আয় থেকে যখন আমাদের এই যে এখানে একটা প্রকৃত আয় দেখতে পাচ্ছি আমরা, এই যে প্রকৃত আয়ের যে ব্যবধানটা, সেই ব্যবধানটাকে আমরা কি বলছি স্যার? আমরা বলছি হচ্ছে ঝুঁকি। এখন সেই ব্যবধানটা যদি বেশি হয় ডাজন্ট ম্যাটার, যদি কম হয় ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? তারপরে কি আসছে এখানে? আদর্শ বিচ্যুতি কি ধরনের পদ্ধতি? আদর্শ বিচ্যুতি হচ্ছে এক ধরনের পরিসংখ্যানিক পদ্ধতি, অর্থায়ন পদ্ধতি, গাণিতিক পদ্ধতি, নাকি হচ্ছে জ্যামিতিক পদ্ধতি? কোনটা হবে বলো তো? ফেসবুকের অনেকে কমেন্টস, যারা এখন ভিডিও দেখতেছে লাইক টাইক কিছু করে নাই, করে দিও অবভিয়াসলি। আর ভিডিও অ্যাগেন শেয়ার করে দিও, বিকজ সবার কাছে কিন্তু ক্লাসটা পৌঁছাইতে হবে। আমাদের নেক্সট আরেকটা ক্লাস আছে আগামীকালকে রাত্রেবেলা, সেই ক্লাসটাও কি পুরো এমসিকিউ সলভ করানো হবে চ্যাপ্টার থেকে। সো এই ক্লাসটা সবার জন্য ইম্পর্টেন্ট, ব্যবসায় শিক্ষার যারা যারা এখনো মানে এই করো নাই অবভিয়াসলি শেয়ার করে দিও, এবং যারা ভিডিওতে লাইক করো নাই, এখনো পর্যন্ত লাইক করো নাই, তারা লাইক করে দিও, ঠিক আছে? ওকে, চলেন আমরা পরও ইয়েতে চাই। 18 নম্বর হচ্ছে আদর্শ বিচ্যুতি কি ধরনের পদ্ধতি? আদর্শ বিচ্যুতি হচ্ছে এক ধরনের পরিসংখ্যানিক পদ্ধতি, ঠিক আছে? আদর্শ বিচ্যুতি, এখানে স্মৃতি বলছে আনসার, গ্রন্থ আনসার বলছিল, এখানে নাজমা বলছিল, ফেসবুক থেকে ওরা, সাদিয়া, আরিফা সবাই বলছিল। তারপরে হচ্ছে ফেসবুক থেকে অ্যাগেন, ইউটিউব থেকে বলছে তানহা, তাহিয়া, মোজামেল, ওরা তো অ্যাগেন আছেই। সো এরা দেখো বেসিক্যালি পরিসংখ্যানিক পদ্ধতি কেন বলা হয়? আমরা যখন ইন্টারে উঠবো,
ইন্টারে ওঠার পরে আমরা যখন পরিসংখ্যান দিব, আমাদের কিন্তু একটা সাবজেক্ট চয়েস থাকে, সেখানে কিন্তু আমরা চাইলে পরিসংখ্যান নিতে পারি, ঠিক আছে। তো সেই পরিসংখ্যান যখন আমরা নিব তখন এরকম একটা জিনিস শেখানো হবে, এরকম একটা জিনিস শেখানো হবে, ঠিক আছে। তো সেইখানে এইটা হচ্ছে একটা গড়, আর এই গড় থেকে যতটুকু দূরে, ঠিক আছে, যতটুকু দূরে মান যাবে, মনে করে যেটা +-1, এটা হচ্ছে +1, সরি, এটা হচ্ছে -1, আবার হচ্ছে এটা +2, এটা হচ্ছে -2। তো এটা হচ্ছে গড়, গড় থেকে যত দূরে মানটা থাকবে, মানে আদর্শ বিচ্যুতির মান যত বেশি হবে তত গড় থেকে দূরে দূরে যাবে, ঠিক আছে। আর এই কারণে এটা যখন আমরা বড় ক্লাস উঠবো তখন আসলে বোঝানো হয়, এখন আপাতত এটা আমি ক্লাসে পড়া দিয়ে যেতেছি না, বাট অ্যাগেন যখন আমরা বড় হব তখন হচ্ছে আমরা এই জিনিসটা দেখবো যে আসলে আদর্শ বিচ্যুতিটাকে তখন বলা হয় যে ইংরেজিতে বলা হবে হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। সো এই স্ট্যান্ডার্ড ডিভিয়েশন নিয়েই আসলে পুরো ফাইন্যান্সের ক্যালকুলেশন বা হচ্ছে ঝুঁকির ক্যালকুলেশনটা আসলে শেখানো হয়। সো বেসিক্যালি ওইটা হচ্ছে একটা পরিসংখ্যানিক পদ্ধতি বা স্ট্যাটিস্টিক্যাল মেজারমেন্ট, ঠিক আছে। চলেন এবার আসে হচ্ছে আমরা আদর্শ বিচ্যুতির বড় মান কি নির্দেশ করে। অ্যাগেইন দেখো, যখন হচ্ছে আমরা এরকম আদর্শ বিচ্যুতির বড় মান হয় তখন বেসিক্যালি এরকম, এটা হচ্ছে গড় না, যত বেশি মান হবে তত এই লাইন থেকে তত দূরে যাবে, ঠিক আছে। যত বেশি মান তত এই লাইন থেকে দূরে, দ্যাট মিনস হচ্ছে তত বেশি ঝুঁকিপূর্ণ মানটা, ঠিক আছে। সো মনে রাখবো যে আদর্শ বিচ্যুতি হচ্ছে কি, আদর্শ বিচ্যুতির বড় মান সব সময় হচ্ছে বেশি ঝুঁকি নির্দেশ করবে। কি ঝুঁকি নির্দেশ করবে স্যার? সব সময় বেশি ঝুঁকি নির্দেশ করবে। যত বেশি মান তত গড় থেকে মান তত দূরে, ঠিক আছে, আর যত দূরে তত ঝুঁকি বেশি। আচ্ছা, এইবার হচ্ছে চ্যাপ্টার 5 শেষ। সো চ্যাপ্টার 5 এর উপরে কারো কি কোনো প্রবলেম আছে স্যার? কারো কোনো প্রবলেম থাকলে আমাকে একটু কমেন্ট সেকশনে জানাই দেন। যদি প্রবলেম না থাকে দেন আমরা চ্যাপ্টার 16 এ চলে যাব। চ্যাপ্টার 16 সলভ করে ফেলবো আমরা তাড়াতাড়ি করে, ঠিক আছে। চ্যাপ্টার 16 তাড়াতাড়ি। চ্যাপ্টার 15 এর উপরে কি কারো কোনো সমস্যা আছে? চ্যাপ্টার 15 এর উপরে কারো কোনো সমস্যা থাকলে আমাকে একটু কমেন্ট সেকশনে জানাই দিবেন তাড়াতাড়ি করে, তারপরে আমি হচ্ছে পরের ইয়েতে যাব। চ্যাপ্টার 15 কি বলতেছি? চ্যাপ্টার 5, রাইট? অল ক্লিয়ার, ওকে, নো প্রবলেম স্যার। তারপরে হচ্ছে 16 চ্যাপ্টার 16, সরি স্যার আমি ভুল বলছিলাম আর কি, ঠিক আছে। আচ্ছা, চ্যাপ্টার 6 মূলধনী আয় ব্যয় প্রাক্কলন। মূলধনী আয় ব্যয় প্রাক্কলন যখন আমরা করতে যাই তখন আমাদের একটা নাইটমেয়ার চলে আসে বেসিক্যালি, যে আমরা এই চ্যাপ্টারটা কীভাবে করবো, অনেক টাফ, অনেক কঠিন, অ্যান্ড অ্যাকচুয়ালি ট্রু, বেশ কঠিন, ঠিক আছে। সো কিন্তু এর মধ্যে থেকে আমরা ইজি করে পড়বো জিনিসটাকে যতটুকু সম্ভব। চলেন, কিসের উপরে ব্যবসায় টিকে থাকা এবং সাফল্য নির্ভর করে? তারল্যের আধিক্য, আয় সিদ্ধান্ত, দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত, নাকি হচ্ছে ঝুঁকি গ্রহণ? কোনটা হবে? এদিকে হচ্ছে MCQ 1 কোনটা হবে? 1B বলছে ইউটিউবের অডিয়েন্স, হচ্ছে 1-এর B বলছে। স্যার ফেসবুকের অডিয়েন্স কি বলছে? ফেসবুকের অডিয়েন্স তাড়াতাড়ি সলভ করে দিই। তোমাদের কাছে আই আন্ডারস্ট্যান্ড যে ভিডিওটা একটু দেরি করে যায় অবভিয়াসলি, আর সরি ফর দ্যাট, একটু লেটেন্সি আছে, বাট আনসার দাও। কি হবে? মিক্স আনসার। এ গ্রন্থ বলছে এ হবে, সাগর বলছে বি হবে, সাদিয়া বলছে আবার সি হবে, কিন্তু ইউটিউবের অডিয়েন্স আবার খুবই কনস্ট্যান্ট। ইউটিউবের অডিয়েন্স একদমই নাচরবন্ধ, যে ওরা বলতেছে যে আনসার বি হবে, বি থেকে সরবে না আনসার, অ্যান্ড দিস ইজ অ্যাকচুয়ালি ট্রু। প্রথমতই হচ্ছে দেখো, দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের উপর একটা বিজনেস কেন টিকে থাকবে? দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত কিন্তু ছোট কোনো টাকার হয় না, বরং অনেক বড় অ্যামাউন্টের বিনিয়োগ হয়, ঠিক আছে। তো একটা কোম্পানি যদি একদম বড় একটা অ্যামাউন্ট কোথাও বিনিয়োগ করে দেয় বা ইনভেস্ট করে দেয়, কিন্তু ওই বিজনেসটা যখন লস হবে 2 দিন পরে, বা যদি ইনকেস লস হয়ে যায়, ঠিক আছে, তখন কিন্তু বিজনেসটা পুরোপুরি ধ্বংস হয়ে যায়। সো বেসিক্যালি একটা বিজনেসের সাফল্য বা বিজনেসটা কি লং রানে চলবে কিনা, ঠিক আছে, ব্যবসাটি কি টিকে থাকবে কিনা এবং সাফল্য অর্জন করবে কিনা, সেটা ডিপেন্ড করে হচ্ছে কি দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের উপরে, ঠিক আছে স্যার। ওকে, চলেন এবার হচ্ছে আমরা পরের কোয়েশ্চেনে চলে যাই। কোনটি বাস্তবসম্মত এবং সঠিক হলে ব্যবসায় সরাসরি উপকৃত হয়? চলতি সিদ্ধান্ত, মূলধন বাজেটিং, ঝুঁকিমুক্ত সিদ্ধান্ত, নাকি ব্যবসায় বিনিয়োগ? কোনটা হবে? ফেসবুক এবং ইউটিউব দুইটার অডিয়েন্সের থেকে আমি নিব আনসার। চলেন, ফেসবুক অ্যান্ড হচ্ছে আইটি দুটোর আনসারই আমি নিব। চলেন, কি হবে? 2 এর বলছে হচ্ছে বি, চলতি সিদ্ধান্ত। ফেসবুকের কি বলছে স্যার? স্মৃতি বলছে বি হবে, সাগর বলছে বি হবে ফেসবুকের। এদিকে অপূর্ব কোথায় গেল? তানহা, তাসনিম, তারপর প্রান্ত চলে আসছে, এদিকে সাকিবা চলে আসছে, তাসনিম চলে আসছে, তাহিয়া চলে আসছে, অনেকেই দেখতে পাচ্ছি চলে আসছে, ঠিক আছে। সো এদের আমি একটু বলে দিই, যেটা আনসার হবে হচ্ছে বেসিক্যালি মূলধন বাজেটিং। অ্যাগেন রিজন কি স্যার? মূলধন বাজেটিং কেন হবে? বিকজ
মূলধন বাজেটিং কার সাথে সম্পৃক্ত স্যার? মূলধন বাজেটিং হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগের সাথে সম্পৃক্ত। কার সাথে সম্পৃক্ত? দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের সাথে হচ্ছে মূলধন বাজেটিং এর ধারণাটা সম্পৃক্তযুক্ত। সো অবভিয়াসলি যখন একটা বিজনেসের মূলধন বাজেটিং বা তোমার দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত যখন কি হবে সঠিক হবে, তখন বেসিক্যালি বিজনেসটা কি হবে সরাসরি উপকৃত হবে। ঠিক আছে, আচ্ছা চলেন এই পরের কোয়েশনে চলে যাই আমরা। মূলধন বাজেটিং একটা কি স্যার? মূলধন বাজেটিং হচ্ছে একটা বিনিয়োগ সিদ্ধান্ত প্রক্রিয়া, প্রকল্প, অর্থায়ন মূল্যায়ন প্রক্রিয়া এবং হচ্ছে ব্যবসায়ের ধরন। কোনটা হবে স্যার? বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, প্রকল্প, অর্থায়ন মূল্যায়ন প্রক্রিয়া এবং হচ্ছে কি ব্যবসায়ের ধরন। কোনটা হওয়ার কথা আনসার? মূলধন বাজেটিং। নাজিফা দাসিনা চলে আসছে, মাহি চলে আসছে, এদিকে দেখতে পাচ্ছি প্রান্ত, তানহা, সামিউল, তাহিয়া, ওরা অনেক অ্যাক্টিভ কমেন্ট সেকশনে, বিশেষ করে ইউটিউবের কমেন্ট সেকশনে। আই লাভ দিস কমেন্ট সেকশন ম্যান। লাস্ট ক্লাসে যখন পড়াচ্ছিলাম ইউটিউবের কমেন্ট সেকশন ওয়াজ ড্যাম লাইক অনেক ভালো লাগছে ক্লাসটা করে, লাস্ট ক্লাসটা। আজকের ক্লাসেও দেখি ইউটিউবের কমেন্ট সেকশন অ্যাজ লাইক অনেক অ্যাক্টিভ। সো অ্যাক্টিভ থাকতে হবে কমেন্ট সেকশনে, যত প্রবলেম আছে আমি আছি এবং সলভ করে দেওয়ার জন্য। সো কমেন্ট সেকশনে যান, আনসার লিখে দেন, আমি আছি। ঠিক আছে, আচ্ছা চলেন এরপরে হচ্ছে আমরা দেখি মূলধন বাজেটিং একটা কি প্রক্রিয়া স্যার? বিনিয়োগ সিদ্ধান্ত, প্রকল্প নাকি অর্থায়ন মূল্যায়ন প্রক্রিয়া? 3 হবে হচ্ছে এ। সবাই এই তো বলতেছে রাইট? ওকে চলেন, 3 আনসার হবে কোনটা স্যার? বিনিয়োগ সিদ্ধান্ত প্রক্রিয়া। কেন স্যার? দীর্ঘমেয়াদে বিনিয়োগ রিলেটেড, দীর্ঘমেয়াদে বিনিয়োগ করব এর জন্য আমার অনেকগুলো টেকনিক আছে, যে পে ব্যাক আছে, গড় মুনাফার হার আছে। এই টেকনিকগুলো ইউজ করে বেসিক্যালি আমরা ডিটারমাইন করব যে লং টার্মে বিজনেস করা বা হচ্ছে ইয়ে করাটা ঠিক হবে কিনা, বিনিয়োগ করাটা কি হবে, ঠিক হবে কিনা। সো আলটিমেটলি সবাই কি বিনিয়োগের সাথে সম্পৃক্তযুক্ত, এইটা চ্যাপ্টার পুরোটাই হচ্ছে বিনিয়োগের সাথে সম্পৃক্তযুক্ত। সো এটা আনসার অবভিয়াসলি সিম্পল, বিনিয়োগ সিদ্ধান্তের প্রক্রিয়া। কোন প্রকল্পে বিনিয়োগ কখন লাভজনক ও গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে? এইটা একটি ক্রিটিক্যাল কোয়েশ্চেন এবং এটা আমি দুটো অডিয়েন্স থেকে আনসারটা নিব, ফেসবুক এবং হচ্ছে ওয়াইটি। চলেন দুটো অডিয়েন্স থেকে আমরা আনসারটা নিব, ফেসবুক এবং ওয়াইটি। লেটস গো। লেটস গো। সো এটার আনসারটা আমরা দুইটা প্ল্যাটফর্ম থেকেই নিব। কোনটা হবে আনসার? 3A আর হচ্ছে কি এখানে বলছি 4 নাম্বার, 4 এর আনসার স্যার। 4 বলছে হচ্ছে 4 এর এ হবে নাকি? হাবিব বলছে 4 এর এ হবে, প্রান্ত বলছে 4 এর এ হবে, গ্রন্থ বলছে 4 এর সি হবে। ওকে, দ্যাটস ইন্টারেস্টিং। নগদ বহিঃপ্রবাহ থেকে নগদ আন্তঃপ্রবাহ বেশি হলে, নগদ আন্তঃপ্রবাহ এবং বহিঃপ্রবাহ সমান হলে, না এটা তো আগেই বাদ, বহিঃপ্রবাহ আর আন্তঃপ্রবাহ সমান হলে তো বেসিক্যালি প্রফিট, মানে জিরো প্রফিট। এখানে তো বলছে লাভজনক, সো লাভজনক তো হবে না। বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ অপরিবর্তিত থাকলেও কোনো কিছু হবে না, লাভ হবে না। নগদ আন্তঃপ্রবাহ থেকে বহিঃপ্রবাহ বেশি হলে, আন্তঃপ্রবাহ থেকে বহিঃপ্রবাহ বেশি হলে বেসিক্যালি আমাদের লস হয়। কি হয় স্যার? আন্তঃপ্রবাহ থেকে বহিঃপ্রবাহ বেশি হলে আমাদের লস হবে। সো বেসিক্যালি আমরা যখন নগদ বহিঃপ্রবাহ থেকে আন্তঃপ্রবাহ বেশি করব তখন হচ্ছে আমাদের কি হবে? আমাদের তখন প্রফিট হবে। সো দ্য লজিক্যাল আনসার শুড বি 4A। ঠিক আছে, আচ্ছা 5, নগদ আন্তঃপ্রবাহ ও নিট মুনাফার ব্যবধান থেকে কি পাওয়া যায়? নগদ আন্তঃপ্রবাহ এবং নিট মুনাফা। কোয়েশ্চেন ভালো মতো পড়তে হবে, কোয়েশ্চেন ভালো মতো পড়তে হবে। কি বলা আছে? নগদ আন্তঃপ্রবাহ ও নিট মুনাফার ব্যবধান থেকে কি পাওয়া যায়? মোট অবচয়, প্রারম্ভিক বিনিয়োগ, নগদ বহিঃপ্রবাহ নাকি মোট চলতি ব্যয়? কোনটা হবে আনসার? ঠিক আছে, কোনটা হবে আনসার? নগদ আন্তঃপ্রবাহ ও নিট মুনাফার ব্যবধান থেকে কি পাওয়া যায়? মোট অবচয়, প্রারম্ভিক বিনিয়োগ, নগদ বহিঃপ্রবাহ এবং হচ্ছে মোট চলতি ব্যয়। কোনটা হবে স্যার? 5 এর সি নাকি এ? এ ভার্সেস সি মারামারি হচ্ছে। চলো প্রথমতই হচ্ছে আমাকে কোয়েশ্চেন বুঝতে হবে, নগদ আন্তঃপ্রবাহ এবং নগদ নিট মুনাফা। নিট মুনাফার সাথে যখন হচ্ছে আমরা অবচয় যোগ করি কি আসে স্যার? নিট মুনাফার সাথে, নিট মুনাফার সাথে আমরা কি যোগ করব স্যার? নিট মুনাফার সাথে হচ্ছে আমরা যখন অবচয় যোগ করব, কি যোগ করব স্যার? অবচয় যোগ করব, তখন আমাদের কি আসে? নগদ আন্তঃপ্রবাহ, রাইট? নগদ আন্তঃপ্রবাহ। সো নগদ আন্তঃপ্রবাহ এখানে কি বলা হয়েছে তাহলে? নগদ আন্তঃপ্রবাহ এবং নিট মুনাফার যে ব্যবধান সেটা কে করে দেয়? বেসিক্যালি এখানে অবচয় করে দেয়। সেখানে আনসার হবে হচ্ছে মোট অবচয়। যারা যারা সি আনসার দিচ্ছ আই এম প্রিটি শিওর তারা বই না পড়ে আনসার দিচ্ছ, মানে কোয়েশ্চেন না পড়ে আনসার করতেছো, বিকজ দেয়ার ইজ আ সিমিলার কোয়েশ্চেন লাইক দ্যাট, যে যার মানে যেখানে কোয়েশ্চেনটা অলমোস্ট সিমিলার এরকম। ঠিক আছে, বাট কোয়েশ্চেনটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট।
দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত কোনটি? দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত হচ্ছে কাঁচামাল ক্রয়, মণিহারি দ্রব্য ক্রয়, ফটোকপি মেশিন ক্রয় এবং হচ্ছে পণ্য দ্রব্য ক্রয়। কোনটা হবে স্যার আনসার? কাঁচামাল ক্রয়, মণিহারি দ্রব্যাদি ক্রয়, ফটোকপি মেশিন ক্রয় নাকি পণ্য দ্রব্য ক্রয়? কোনটা হবে? দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত। অ্যাগেন আমাদের এখানে একটু একটা জিনিস করতে হবে, মার্কআপ করতে হবে, সেটা কি? দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত। কাঁচামাল ক্রয় কি দীর্ঘমেয়াদী? আমরা যখন অ্যাকাউন্টিং পড়তাম, অ্যাকাউন্টিং পড়ার সময় মুনাফা জাতীয় ব্যয় এবং মূলধন জাতীয় ব্যয় দুই রকমের ব্যয় আমরা পড়তাম না? যতটুকু মনে পড়ে, মূলধন জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়, রাইট? সো যেই ব্যয়গুলা মুনাফা জাতীয় সেগুলো তো কি তোমার দীর্ঘমেয়াদী না, সেগুলো তো স্বল্পমেয়াদী। কিন্তু যেগুলো মূলধন জাতীয় ব্যয় ছিল সেগুলো হচ্ছে দীর্ঘমেয়াদী ব্যয়। যেগুলো মূলধন জাতীয় ব্যয় ছিল সেগুলোকে আমরা বলতাম দীর্ঘমেয়াদী ব্যয়। সো এখন রিলেট করে পড়ো, অ্যাকাউন্টিং এ মূলধন ব্যয় এখানে কোনটা? কোনটা? 6 এর সি। লেটস গো। জাহারা বলতেছে এখানে ঠিক আছে, লামিয়া বলছে ঠিক আছে, নাজিফা, সুমা, স্মৃতি সবাই বলতেছে আনসার ঠিক আছে। 6 এর কি হবে আনসার? সি হবে। বেসিক্যালি এখানে ফটোকপি মেশিন ক্রয় এটা হচ্ছে কি একটা মূলধন জাতীয় ব্যয়। ফটোকপি মেশিন ক্রয় একটা কি দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত বা হচ্ছে কি একটা মূলধন জাতীয় ব্যয়, ঠিক আছে? আচ্ছা, মূলধন বাজেটিং এর অধিকাংশ অনুমান কোনটির উপর নির্ভরশীল? কি বলা হয়েছে স্যার? অধিকাংশ অনুমান কোনটার উপরে নির্ভরশীল? বর্তমান, অতীত, ভবিষ্যৎ, সমসাময়িক। কোনটা হবে? বর্তমান, অতীত, ভবিষ্যৎ, সমসাময়িক কোনটার উপরে নির্ভরশীল বলো তো? কোনটার উপর নির্ভরশীল স্যার? বর্তমান, অতীত, ভবিষ্যৎ নাকি সমসাময়িক? এখানে কত নম্বর এটা? 7 বলতেছে হচ্ছে 7 এর সি। এখানে সবার প্রথম আনসার করছে আমি দেখতে পাচ্ছি আনিসা, তারপর হচ্ছে তাসনুবা আনসার করেছে, তারপর রাহিমা আনসার করেছে, এদিকে দেখতে পাচ্ছি সোহা আছে, রাফা আছে, সাদিয়া আছে, অনেকে আছে। আজকে কমেন্ট সেকশন পুরা হাইপড, ঠিক আছে? সো গ্রেট টু সি দ্যাট। মূলধন বাজেটিং এর অধিকাংশ অনুমান হচ্ছে ভবিষ্যতের উপর নির্ভরশীল। আমরা ভবিষ্যতের উপর যত রকমের অনুমান আছে, যত রকমের অ্যাজাম্পশনস আছে, সেগুলো হচ্ছে আমরা ভবিষ্যতের উপর অ্যাপ্লাই করা ট্রাই করি, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে মূলধন বাজেটিং কোন ধরনের সিদ্ধান্ত? মূলধন বাজেটিং কোন ধরনের সিদ্ধান্ত? কোন ধরনের সিদ্ধান্ত, রাইট? মূলধন বাজেটিং বলেন তো কোনটা হবে? লাভজনক, অলাভজনক, ঝুঁকি মুক্ত নাকি ঝুঁকিযুক্ত? লাভজনক, অলাভজনক, ঝুঁকি মুক্ত নাকি ঝুঁকিযুক্ত? কোনটা স্যার? কোনটা কোনটা কোনটা? শেখা বলছে এইটার ডি হবে আনসার, এইটার ডি, ঝুঁকিযুক্ত। এদিকে দেখতে পাচ্ছি রাহিমা আনসার করছে ঝুঁকিযুক্ত। তারপরে হচ্ছে এদিকে প্রান্ত আছে, তারপর আয়শা আছে, ফাবিয়া আছে, সারাফ আছে, তারপর রাফায়েত আছে, তারপর হচ্ছে এদিকে দেখতে পাচ্ছি রায়হান, সোহেল আছে কমেন্ট সেকশনে। সো চলেন, লাভজনক নাকি অলাভজনক সেটা পরের ব্যাপার। লাভজনক নাকি অলাভজনক সেটা পরের ব্যাপার। আমাকে বুঝতে হবে যে এটা অলওয়েজ একটা ঝুঁকিযুক্ত সিদ্ধান্ত। বিকজ কি স্যার, যদি আমাদের মূলধন বাজেটিং একবার উল্টাপাল্টা হয়ে যায়, বিজনেস শেষ, বিজনেস জায়গায় শেষ। সো বেসিক্যালি আমাদের মূলধন বাজেটিং সিদ্ধান্তটা কি একটা তোমার ঝুঁকিযুক্ত সিদ্ধান্ত, এবং এটার সাথে একটা প্রজেক্টের কি তোমার সফলতা এবং তোমার নষ্ট হয়ে যাওয়ার ব্যাপারটাও কি জড়িত থাকে। ওকে চলেন, এবার হচ্ছে আমি দেখতে পাচ্ছি 9 নাম্বার, আয় ব্যয় প্রাক্কলনের পূর্বে নির্ধারণ করা প্রয়োজন কি? এইবার থেকে হচ্ছে আসল খেলা, বিকজ দেখবো যে ফাইন্যান্সের কাঁধের কাঁধে নলেজ ভালো, এইখান থেকে শুরু হবে নলেজ। আয় ব্যয় প্রাক্কলনের পূর্বে নির্ধারণ করা প্রয়োজন কি? বাট্টার হার, ব্যয়ের পরিমাণ, আয়ের পরিমাণ। কোনটা হবে? বাট্টার হার, ব্যয়ের পরিমাণ, আয়ের পরিমাণ। কোনটা হবে আনসার? যারা এখনো ভিডিওতে লাইক করো নাই তারা লাইক করে দাও অ্যাগেন, আর যারা এখনো শেয়ার করো নাই, শেয়ার করছো অনেকে দেখতে পাচ্ছি, বাট অ্যাগেন যারা এখনো করো নাই তারা কিন্তু শেয়ার করে ভিডিওটা কি স্প্রেড করে দিতে পারো যাতে সবাই দেখতে পারে, ঠিক আছে? ওকে লেটস গো। এবার হচ্ছে 9 এর অ্যাগেন বাট্টার হার, ব্যয়ের পরিমাণ, আয়ের পরিমাণ। কোনটা হবে আনসার? মিক্সড আনসার। 9 এর সি বলতেছে যে গ্রন্থ, 9 এর সি বলা হচ্ছে গ্রন্থ, তারপর হচ্ছে দেখতে পাচ্ছি তানহা বলছে, রাফা বলছে 9 এর সি হবে, রাহিমা বলছে 9 এর সি, আনিসা বলতেছে 9 এর সি হবে। বাট্টার হার আয় ব্যয় প্রাক্কলনের পূর্বে, ভেবে বলো, ভেবে বলো কি হবে, ভেবে বলো অ্যাগেন, ভেবে বলো আনসার কি হবে? বাট্টার হার নাকি ব্যয়ের পরিমাণ নাকি আয়ের পরিমাণ, কোনটা হবে? আমাকে যদি তুমি অনেস্টলি জিজ্ঞেস করো আমি আনসার দিব হচ্ছে তিনটাই। রিজন হচ্ছে কি যে বাট্টার হার কেন ইম্পর্টেন্ট স্যার? বাট্টার হার ছাড়া, বা এটাকে আমরা ইংরেজিতে বলি ডিসকাউন্ট রেট, যখন আমরা কোনো কিছু প্রেডিকশন করি বা হচ্ছে যখন আমরা কোনো কিছু অনুমান করি, তখন এই তিনটা জিনিস একসাথে অনুমান করা হয়। বাট্টার হার করা হয় ব্যয়ের পরিমাণ এবং আয়ের পরিমাণ। বইতে লেখা আছে, বইটা একটু পড়েন, ভালো মতো পড়েন স্যার, বই থেকেই কোয়েশ্চেন আসবে, বইয়ের বাইরে একটা কোয়েশ্চেন আসবে না, ট্রাস্ট মি, একটা কোয়েশ্চেন বইয়ের বাইরে থেকে আসবে না। সো 9 এর কি হবে স্যার? 9 এর হবে হচ্ছে ডি নাম্বার, ঠিক আছে? ব্যবসায়ের নগদ বহিঃপ্রবাহের খাত কোনটা? কি বলা হয়েছে স্যার? নগদ
বহিঃপ্রবাহ, বহিঃপ্রবাহ বা ক্যাশ আউটফ্লো, নগদ বহিঃপ্রবাহের খাত কোনটা? চলতি ব্যয়, মূলধনী ব্যয়, নিট মুনাফা, কোনটা হবে স্যার? চলতি ব্যয়, মূলধনী ব্যয় বা হচ্ছে নিট মুনাফা, কোনটা? চলতি ব্যয়, মূলধনী ব্যয় নাকি হচ্ছে নিট মুনাফা? কি বলছে এখানে? নগদ বহিঃপ্রবাহের খাত, মানে বহিঃপ্রবাহ মানে কি? যে কর্মকাণ্ড দিয়ে হচ্ছে ব্যবসার টাকা বাইরের দিকে চলে যায়, ঠিক আছে? ব্যবসায়ের নগদ টাকা বাইরে চলে যায় কোন কর্মকাণ্ডের মাঝখানে? আর 10 এর হচ্ছে সি অনেকে বলতেছে, অনেকে বলতেছে এ, অনেকে বলতেছে হচ্ছে এদিকে বি। তার মানে এবিসিডি সবগুলো আনসার পেয়ে গেছি। আচ্ছা, চলতি ব্যয় নাকি মূলধনী ব্যয়, কোনটা হবে আনসার? আমি চলেন লেটস গো, আমি একটা ভোট নিয়ে ফেলি, যেহেতু কোয়েশ্চেনটা অনেকে অনেকে এক এক রকম আনসার দিচ্ছে। আমি এফবি নিব আর হচ্ছে ওয়াইটি নিব। চলেন লেটস গো, দেখি কারা জিতে এই কোয়েশ্চেনটা। ব্যবসায়ের নগদ বহিঃপ্রবাহের খাত কোনগুলা? 10 এর ইউটিউবে বলতেছে হচ্ছে 10 এর এ, ইউটিউবে বলতেছে হচ্ছে 10 এর এ, ফেসবুকে কি বলতেছে স্যার? 10 এর এ, ঠিক আছে। বেসিক্যালি দুইজনের আনসারই ঠিক আছে। চলতি ব্যয় এবং মূলধনী ব্যয় দুটোই হচ্ছে কি নগদ বহিঃপ্রবাহের একটা খাত, কিন্তু নিট মুনাফা লেখাই আছে নিট মুনাফা। সো মুনাফা কি আমার টাকা কি বাইরে যাবে না টাকা আসবে? টাকা অবভিয়াসলি আমার কাছে আসবে। সো এটা তো আমাদের একটা কমন সেন্স যে আসলে সি নাম্বারটা কি আগেই বাদ চলে যাবে তোমার। আচ্ছা, এবার আসে কি স্যার? এবার আসে হচ্ছে যে মূলধন বাজেটিং এর পদ্ধতি কোনটা? মূলধন বাজেটিং এর পদ্ধতি আমাদের বইতে একদম ক্লিয়ারলি লেখা আছে। পে ব্যাক সময় নাকি হচ্ছে এদিকে গড় মুনাফার হার নাকি নিট মুনাফার হার, কোনটা হবে স্যার? এ বি সি, কোনটা হবে? কোনটা কোনটা অ্যাগেন? 11 বলতেছে হচ্ছে এ, অনেকে বলতেছে ডি, কোনটা হবে অ্যাগেন? সবাই একটু আনসার দেওয়ার ট্রাই করি। 10 এর বলতেছে এ, আরিফ চলে আসছে, আরিফ বলতেছে হচ্ছে এ হবে, তাহমিনা বলছে এ হবে, লামিয়া বলছে এ হবে। ওকে, নাকি ডি নাকি সি নাকি বি, কোনটা? যদি অনেস্টলি জিজ্ঞেস করতে চাও আনসার হবে হচ্ছে এ আর বি। রিজন কি স্যার? নিট মুনাফার হার পদ্ধতি নামে কোনো পদ্ধতি এক্সিস্টই করে না, ঠিক আছে? নিট বর্তমান মূল্য নামের একটা পদ্ধতি এক্সিস্ট করে, যেটা তোমাদের ইন্টারে শেখানো হবে। ইন্টারে তুমি নিট বর্তমান মূল্য শিখবা, কিন্তু তোমার নিট মুনাফার হার পদ্ধতি নামের কোনো পদ্ধতি মূলধন বাজেটিং এর ইউজ করা হয় না। সো বেসিক্যালি এটা কাটা, সো এটা কাটা হইলে আনসার হবে হচ্ছে এ আর বি। সো দ্য আনসার শুড বি 11 এর এ, ঠিক আছে? যারা 11 এর বি দিচ্ছে তারা ভুল দিচ্ছে বেসিক্যালি। আচ্ছা, এবারও আসে হচ্ছে 12, পেব্যাক সময় পদ্ধতি এবং গড় মুনাফার হার পদ্ধতির মধ্যে মিল রয়েছে অর্থের সময় মূল্য বিবেচনার দিক থেকে, নগদ প্রবাহ বিবেচনার দিক থেকে নাকি বোধগম্যতার বিবেচনার দিক থেকে? পেব্যাক সময় এবং গড় মুনাফা, খেয়াল করে দেখো কি বলা হয়েছে। পেব্যাক সময় এবং কি গড় মুনাফার মধ্যে কি আছে স্যার? মিল আছে। মিল আছে কোন কোন পদ্ধতি? অর্থের সময় মূল্য বিবেচনা করে, নগদ প্রবাহ বিবেচনা করে নাকি বোধগম্যতার বিবেচনার দিক থেকে? কোনটা কি হবে? কি হবে? মিল আছে বলা হয়েছে, মিল আছে, রাইট? দুটোর মধ্যে মিল আছে কোথায়? অর্থের সময় মূল্য বিবেচনার দিক থেকে, নগদ প্রবাহ বিবেচনার দিক থেকে, বোধগম্যতা বিবেচনার দিক থেকে। টুয়েলভ নাম্বার, 12 বলতেছে সি হবে। শিওর 12 সি হবে? সামিউল আছে এদিকে, আনিসা বলছে 12 এ হবে, আরিফ বলছে এ হবে, মুমতাহা মীরা বলছে এ হবে। মুমতাহা গতকালকে ক্লাসেও ছিল বাই দ্য ওয়ে, আর আরিফ তো সে আমার পুরাতন স্টুডেন্ট, একদম শুরু থেকে আছে এই পর্যন্ত। তারপর দেখতে পাচ্ছি এদিকে আর কারা কারা আছে, স্মৃতি আছে, তারপরে রাফা আছে এখনো পর্যন্ত, মোজাম্মেল আছে, তাহিয়া, তানহা, ওরা গতকালকেও ছিল আজকেও আছে, থ্যাংক ইউ ফর বিং হিয়ার। আর নাজিফাও ছিল গতকালকে, আজকেও আছে, অদিতিও আছে, আনিসাও আছে, সো সবাই আছে দেখা যাচ্ছে। তো তারপরে হচ্ছে এদিকে দেখতে পাচ্ছি। সো আনসার কোনটা হবে স্যার? এ হবে শিওর? আমি তো বলবো এখানে আনসার হবে বি। কারা কারা বি বলতেছে আনসার? যারা যারা বি বলতেছে তারা একটু হাত তুলি ভাবে, ঠিক আছে? যারা যারা বি বলবো একটু হাত তুলে ফেলি, তাহলে বুঝতে ইজি হবে। আমি বলবো যে আনসার হবে হচ্ছে বি। বি মানে কি স্যার? বি মানে হচ্ছে 1 আর 3, অর্থের সময়মূল্য বিবেচনা করে এবং হচ্ছে বোধগম্যতা বিবেচনা করে, কিন্তু নগদ প্রবাহ বিবেচনা করে না। খেয়াল করে দেখবা গড় মুনাফা যখন আমরা বের করি, ঠিক আছে, গড় মুনাফা বের করার সময় কি আমরা নগদ প্রবাহ বিবেচনা করি? নগদ প্রবাহ কিন্তু আমরা বিবেচনা করি না, আমরা নিট মুনাফা বিবেচনা করি। তোমার যদি খেয়াল হয় আমরা নিট মুনাফা বিবেচনা করি, কিন্তু আমরা কি নিট তোমার অর্থ প্রবাহ কিন্তু করি না, মানে নগদ প্রবাহ বিবেচনা করি না, ঠিক আছে? নগদ প্রবাহ বিবেচনা করি না, নগদ প্রবাহ বিবেচনা করা হয় হচ্ছে পেব্যাকে, ঠিক আছে? সো দুটো বাদ বাকি, এটা বাদে কি বোধগম্যতা ইয়েস, এটা ইজি। অর্থের সময়মূল্য বিবেচনা করে কি না? পেব্যাক সময় পদ্ধতি অর্থের সময়মূল্য বিবেচনা করে না। অনেস্টলি বলতে গেলে অর্থের সময়মূল্য বিবেচনা করে না স্যার, বিকজ
বড় ক্লাসে উঠলে এটা দেখবেন আসলে গড় মুনাফার হার পদ্ধতি যেটা, সেটা বেসিক্যালি একটা অ্যাকাউন্টিং এর পদ্ধতি, এটা ফাইন্যান্সে কোথাও ইউজ করা হয় না। অ্যান্ড একটা অনেস্ট কথা বলতে গেলে আমি তো যেহেতু ফাইন্যান্সে বর্তমানে মেজর করতেছি, তো আমি তোমাকে বলি যে গড় মুনাফার হার এটা আসলে খুবই বেসিক একটা পদ্ধতি, এটা ফাইন্যান্সে কোথাও ইউজ করা হয় না, ঠিক আছে। রিজনটা হচ্ছে দেখো, একে তো গড় মুনাফার হার পদ্ধতিতে কি ইউজ করা হয়, তোমার মুনাফা ইউজ করা হয়, রাইট। কিন্তু ফিনান্স কাজ করে হচ্ছে নগদ নিয়ে, নগদ প্রবাহ নিয়ে কাজ করে। সো বেসিক্যালি ফার্স্ট ক্রাইটেরিয়া ধরতে গেলে এটা বাদ। সেকেন্ডলি হচ্ছে নগদ গড় মুনাফার হার যেটা আছে স্যার, সাউন্ড প্রবলেম বাড়ি দিচ্ছে মনে হয় না, গতকালকে ক্লাসে আমি যখন করতেছিলাম তখন দেখছি জিনিসটা। বাট এনিওয়েজ মনোযোগ দেন, যখন আমরা তারপরে একদিন যখন হচ্ছে আমাদের নগদ প্রবাহ বিবেচনা করা হয় না গড় মুনাফার হার যখন আমরা বের করি, সো অনেক ক্রাইটেরিয়া আছে যে ক্রাইটেরিয়াগুলো আসলে নগদ প্রবাহ মানে তোমার হচ্ছে গড় মুনাফার হার বিবেচনা করতে মানে পূরণ করতে পারে না, আর এই কারণে এটাকে বেশি একটা ইউজ করা হয় না। পেব্যাক সময় পদ্ধতিকে আবার ভালোভাবে ইউজ করা হয়, ঠিক আছে। বড় হলে দেখবেন, বড় বড় ক্লাসে যখন ফিনান্স পড়বেন আর কি। আচ্ছা, এটা কি আছে, পেব্যাক সময় পদ্ধতিতে ক্রমযোজিত নগদ প্রবাহ বিবেচনা করা হয়, বিনিয়োগকে বার্ষিক নগদ প্রবাহ দিয়ে ভাগ করা হয়, বিনিয়োগকৃত টাকা কত সময় ফেরত আসবে তা নির্ধারণ করা হয়। আনসার কোনটা হবে স্যার? এটা আমি ফেসবুক এবং ওয়াইটি দুটো থেকে নিব, ফেসবুক এবং ওয়াইটি। লেটস গো, কমেন্ট সেকশনে চলে যান, স্প্যাম করেন, একটু দেখি কি অবস্থা। ওকে, তো এবার হচ্ছে 13 বলতেছে এখানে ডি, 13D। আচ্ছা, বিনিয়োগকৃত টাকা কত সময় ফেরত আসবে সেটা নির্ধারণ করা হয়। কারা কারা বলতেছে একটু দেখি। তানহা বলছে এদিকে, তারপরে হচ্ছে এদিকে দেখতে পাচ্ছি তাহিয়া বলতেছে, তারপর আয়েশা আছে, শেখা আছে, তানহা আছে, অ্যাগেন মিসবা আছে স্যার, সরি স্যার মিসবা দেখি না আমি তোমার কোয়েশ্চেনটা। সেকেন্ডলি হচ্ছে আরিফা দেখতে পাচ্ছি, সোহেল দেখতে পাচ্ছি, তারপরে অনেকে দেখতে পাচ্ছি কমেন্ট সেকশন। আজকে কমেন্ট সেকশন অনেক বুমড, ঠিক আছে। যারা এখনো ভিডিওতে লাইক করো নাই লাইক দিয়ে দাও, এখনো যারা যারা এখনো শেয়ার করো নাই ভিডিও তারা অবভিয়াসলি শেয়ার করে দিবা। কোয়েশ্চেন কিন্তু খুবই ক্রিটিক্যাল হবে আস্তে আস্তে, ঠিক আছে। আচ্ছা এনিওয়েজ, তো এখানে আনসার আমার মতে 3টাই হওয়ার কথা, বিকজ হচ্ছে দেখো ক্রমযোজিত নগদ প্রবাহ মানে আমরা পেব্যাকের সময় বের করি, লাস্ট কলামটার মধ্যে বের করি। সেকেন্ডলি হচ্ছে কি বিনিয়োগের বার্ষিক নগদ প্রবাহ দিয়ে ভাগ করা হয়, ট্রু। তারপর হচ্ছে কি স্যার, বিনিয়োগকৃত টাকা কত সময় ফেরত আসবে সেটাও কিন্তু আমরা বের করতে পারি। সো আই বিলিভ যে এটা 1 2 3 হওয়ার কথা। পেব্যাক নির্ণয়ের সূত্র কি? আমার যখন এনডিসিতে ভর্তি পরীক্ষা ছিল, এনডিসি, ঠিক আছে, নটরডেম কলেজে, তখন আমাকে ভাইভাতে এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছিল, ঠিক আছে। সো বেসিক্যালি পেব্যাক সময় নির্ণয়ের সূত্র কোনটা বলো তো? এটার আনসার কি হবে? 14 নাম্বার কি হবে আনসার? আনসার কি হবে স্যার? 13 নাকি 14 এর ডি নাকি 14 এর এ নাকি 14 এর বি নাকি 14 এর সি, কোনটা? সাদিয়া বলছে 14 এর হবে বি, তারপর হচ্ছে না 2, এটা তাই বলছি সব। আচ্ছা, আই বিলিভ নগদ আন্তঃপ্রবাহ, বিনিয়োগ ডিভাইড বাই বার্ষিক নগদ প্রবাহ, বিনিয়োগ ডিভাইড বাই বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ, বিনিয়োগ ডিভাইড বাই নগদ বহিঃপ্রবাহ। আই বিলিভ এটা বি হওয়ার কথা আনসার। ইয়েস, বি হবে আনসার, ঠিক আছে। বিনিয়োগ ডিভাইড বাই বার্ষিক নগদ প্রবাহ, বইতে এই সংজ্ঞাটা দেওয়া আছে। যদি যারা যারা এটা পারা নাই তাদের উচিত বইটা বের করে পড়াশোনা করা এবং পড়াশোনা অ্যাকচুয়ালি শুরু করা। পরীক্ষার বেশি দিন নাই স্যার। অ্যান্ড এই কোয়েশ্চেনটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা অঙ্ক করতেও লাগে, এমসিকিউতেও লাগে। সো বেসিক্যালি আপনারা এটা কেন পড়বেন না? আর বইয়ের মধ্যে লিটারালি এত সুন্দর করে এমসিকিউটা দেওয়া আছে। সো পড়াশোনা শুরু করে দেন স্যার, সামনে পরীক্ষা, পড়তে হবে, রাইট? আচ্ছা, এবার হচ্ছে একটা প্রকল্পে 2 লক্ষ টাকা বিনিয়োগ করে আগামী 4 বছর বার্ষিক 40,000 নিট মুনাফা পাওয়া যাবে। বার্ষিক অবচয় 10,000 টাকা হলে প্রকল্পটির পেব্যাক সময় কত? আচ্ছা, প্রথমতই হচ্ছে নিট মুনাফা কত স্যার? নিট মুনাফা পাওয়া যাবে হচ্ছে 40,000 টাকা। নিট মুনাফার সাথে আমরা যদি বার্ষিক অবচয় যোগ করি তাহলে আমরা পাবো হচ্ছে নগদ আন্তঃপ্রবাহ, রাইট? সো আমাদের এখানে একটু দেখি তো, 40,000 টাকার সাথে আমরা 10,000 যোগ করলাম, 10,000 যোগ করি আসেন, তো কত আসে? 50,000 টাকা, রাইট? 50,000 টাকা। তো দিস ইজ আওয়ার নগদ আন্তঃপ্রবাহ। কি হবে স্যার? নগদ আন্তঃপ্রবাহ। আচ্ছা, নগদ বহিঃপ্রবাহ কত স্যার? 2 লাখ টাকা, রাইট? 2 লাখ টাকা। এখন নগদ আন্তঃপ্রবাহ যদি এটা হয়, আমার মনে হয় যে আনসার হওয়ার কথা এখানে কত বলো তো? কত কত হওয়ার কথা? আমি একটু ক্যালকুলেটর দিয়ে বের করবো নাকি তোমরা ক্যালকুলেশন করে বলবা? তোমরা ক্যালকুলেশন করেই বলো না প্লিজ। কত নাম্বার হওয়ার কথা? 4 নাম্বার, সি হওয়ার কথা না বলো তো? আনসার সি হওয়ার কথা। বেসিক্যালি 40,000 টাকা আছে, 40,000 টাকা হচ্ছে নিট মুনাফা, রাইট? নিট মুনাফার সাথে আমি যদি 10,000 টাকার অবচয় যোগ করে দিই, 10,000 টাকার অবচয় যোগ করে দিই, তাহলে কি? তাহলে কিন্তু 50,000 টাকা আসে। 4 বছর 4 দিয়ে গুণ করলেই তো 2 লাখ টাকা মিট হয়ে যায়। আচ্ছা,
ফাইনালি 6 নম্বর চ্যাপ্টার শেষ। 6 নম্বর চ্যাপ্টারের উপর কারো কোনো প্রবলেম থাকলে স্যার কমেন্টে লিখে দেন, তারপর আমি 16 নম্বর চ্যাপ্টার, সরি আবার ভুল বলে ফেলতেছি, 6 নম্বর চ্যাপ্টারের উপর যদি কোনো সমস্যা থাকে কমেন্টে লিখে দেন। যদি 6 নম্বরের উপর প্রবলেম না থাকে দেন আমরা 17-এ যাবো, ঠিক আছে? তাড়াতাড়ি করে লিখে দেন কমেন্টে। আমি একটু কমেন্টের দিকে আসি, সো কমেন্ট চোখে পড়বে এখন আমার ফাইনালি। যারা এখনো ভিডিওতে লাইক করে নেয় স্যার প্লিজ ভিডিওতে লাইক করে দিবেন এবং হচ্ছে শেয়ার করে দিবেন, ঠিক আছে? বিকজ ক্লাসটা আমাদের একটা লম্বা অডিয়েন্সের কাছে, একটা বড় সংখ্যক, একটা লম্বা সংখ্যক স্টুডেন্টদের কাছে পৌঁছানো দরকার, ঠিক আছে? বিকজ এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। যারা আজকে করবে তাদের জন্য ইম্পর্টেন্ট, যারা মানে কালকে করবে, কালকের ক্লাস আছে, কালকে যেটা করবে তাদের জন্য ইম্পর্টেন্ট। সো এটা একটু মেক শিওর করবো আমরা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ওয়েট, আমি ক্যামেরা থেকে বের হলে ভিউয়ার চলে যায় কেন জানি। এনিওয়েজ আমরা আবার পড়াশোনা শুরু করে দিই, চলেন। সো আজকে এখন হচ্ছে আমরা পড়বো চ্যাপ্টার 7। চ্যাপ্টার 7, লেটস গো। আমরা চ্যাপ্টার 7 এর মূলধন ব্যয়, এই চ্যাপ্টারটা কার কার ফেভারিট চ্যাপ্টার একটু কমেন্টে দেখতে চাই। কার কার ফেভারিট চ্যাপ্টার একটু কমেন্টে লিখে দাও, তারপরে কি হবে ভাই? আপনার মনে হয় 13, 14, 15, 16, 17 এই চ্যাপ্টারগুলো অনেক প্রিয়, দেয় বারবার বলছেন। ইটস নট লাইক দ্যাট স্যার। ডান ডান ডান। যাহারা বলতেছে ভাই চ্যাপ্টার 7 টাচও করি নাই, যখন আমি স্টুডেন্ট ছিলাম তখন আমিও টাচ করতাম না, অ্যাকচুয়ালি না করতাম, আমার ফেভারিট চ্যাপ্টার। আমি 22 জনকে অ্যাড করেছি আলহামদুলিল্লাহ। ওকে ফাইন, থ্যাংক ইউ মিসবা। ওকে লেটস গো। এরপরে হচ্ছে আমরা দেখি ফেভারিট না এই চ্যাপ্টার কারোরই ফেভারিট না কেন জানি, বিকজ ম্যাথগুলো অনেক কঠিন, বড় বড় ম্যাথ এবং ফর্মুলা মুখস্থ রাখতে হয়, এর জন্য আসলে কারোরই ফেভারিট না চ্যাপ্টারটা। বাট এগেইন চ্যাপ্টারটা খুব মজার। অ্যান্ড যদি আপনারা এই যে চ্যাপ্টারটা যখন শিখবেন, মানে এই চ্যাপ্টারটা যখন শিখবেন, ফিনান্স যদি কোনো সময় পড়তে চান আপনার লাইফে, বড় সার্টিফিকেশন বা হচ্ছে বিবিএ করতে চান ফিনান্সের ওপরে, তখন এই চ্যাপ্টারটার কাজ অনেক বেশি, ঠিক আছে? তো এই চ্যাপ্টারটা ভালো মতো পড়লে সামনে ভালো করতে পারবেন, অনেস্টলি বলতে গেলে। ওকে চলেন। পাবলিক লিমিটেড কোম্পানি কয়টা উৎস থেকে প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করে? এটা আমি পারি না ঠিক, এটা আমাকে একটু বলবেন কেউ কমেন্ট সেকশনে। স্যার 1 এর কি হবে? ABCD কোনটা হবে স্যার? আনসার কোনটা হবে? এই চ্যাপ্টারে কিছুই পারি না, আয় হায় আস মোমেন্ট হয়ে গেছে পুরা, দেখি আমিও পারি না, আমার স্টুডেন্টও পারে না। চ্যাপ্টার 1 এর কি হবে স্যার? পাবলিক লিমিটেড কোম্পানি কয়টা উৎস থেকে অর্থ সংগ্রহ করতে পারে? এটা কি 4টা উৎস নাকি 5টা উৎস হবে? কোনটা? আমার তো মনে হয় 4টা উৎস হবে। 4টা নাকি 5টা? 4টা না স্যার, কারা কারা বলতেছে এখানে 5টা হবে? 1 এর ডি নাকি 1 এর সি? কোনটা? কোনটা সি হওয়ার কথা যতটুকু আমি জানি। 1 এর সি 4টি উৎস থেকে ইয়ে করে তোমার মুনাফা অর্থ সংগ্রহ করতে পারে, ঠিক আছে? আচ্ছা 1 এর সি হবে। যারা যারা ডি বলতেছে তারা ভুল বলতেছে স্যার, এই যে ভুল বলা যাবে না, কিছুই পারে না এই চ্যাপ্টার, আস মোমেন্ট স্যার। আচ্ছা তারপরে হচ্ছে ওকে 1 এর সি তো রাইট, হ্যাঁ। তারপরে হচ্ছে চলেন আমরা পড়াশোনাতে চলে যাই আবার, ইটস নট এ বিগ মানে ইস্যু আর কি। চলেন, দায় সৃষ্টি করে কোনটি? সঞ্চিত তহবিল, ঋণ মূলধন, অবন্টিত মুনাফা, শেয়ার মূলধন। যারা যারা অ্যাকাউন্টিং পারি তাদের জন্য এটা কোনো ব্যাপারই না স্যার। ঋণ মূলধন যখন হচ্ছে আমরা ইউজ করি তখন আমাদের দায় সৃষ্টি হয়, রাইট? বিকজ ঋণের সাথেই তো দায় লেখা আছে। ঋণের সাথে কি লেখা আছে স্যার? সো অবভিয়াসলি ঋণ মূলধন থেকে কি সৃষ্টি হবে স্যার? ঋণ মূলধন থেকে হচ্ছে দায় সৃষ্টি হবে, ঠিক আছে? ওকে তারপরে হচ্ছে কি স্যার? ঋণের মাধ্যমে মূলধন সংগ্রহের সুবিধা কোনটি? ঋণের মাধ্যমে মূলধন সংগ্রহের সুবিধা হচ্ছে সুদ হ্রাস, কর হ্রাস, মুনাফা বৃদ্ধি নাকি তহবিল বৃদ্ধি? কোনটা হবে? সুদ হ্রাস, কর হ্রাস, মুনাফা বৃদ্ধি নাকি তহবিল বৃদ্ধি? ঠিক আছে, কোনটা হবে আনসার বলেন তো? কোনটা হবে স্যার? 2 হচ্ছে 3 কোনটা হবে? 3 বলছে হচ্ছে এখানে বি। আই বিলিভ যে এটার আনসার বি হবে। বিকজ দেখেন প্রথমতই হচ্ছে কর হ্রাস কেন? যখন আমরা যদি ঋণ নেই, ঠিক আছে, ঋণের উপরে কিন্তু একটা কর অবকাশ থাকে। কারণ কি এটার কর অবকাশ কেন স্যার? আমরা সবসময় মুখস্থ করে আসছি, বাট আমি আপনাকে বলি যখন আর্থিক বিবরণী আমরা পড়ি, অ্যাকাউন্টিং হচ্ছে চ্যাপ্টার 10 আর্থিক বিবরণী, তখন প্রথমে কি মোট মুনাফা থেকে বাদ দিয়ে কি পরিচালন ব্যয়, তার যোগ করি হচ্ছে পরিচালন আয় মাইনাস পরিচালন ব্যয়, তারপর যোগ করি কি অপরিচালন আয় মাইনাস অপরিচালন ব্যয়,
ঠিক আছে। ওই অপরিচালন ব্যয়ের মধ্যে আমরা যখন বাদ দিই অপরিচালন ব্যয়, তার মধ্যে কি থাকে দেখো তো, খেয়াল করে মনে করে দেখো, সুদ খরচ থাকে। কি থাকে স্যার? সুদ। সো বেসিক্যালি যখন আমরা ঋণ নিচ্ছি তখন তো আমাদেরকে ইন্টারেস্ট পে করতে হবে বা সুদ তো পে করতেই হবে। তো এই জিনিসটা মানে যখন আমরা তোমার অব্যবসায়িক আয় বা অন্যান্য ব্যয় থেকে আমরা যখন বাদ দিচ্ছি তখন কিন্তু মুনাফা কমে যাচ্ছে, রাইট? আর মুনাফা কমলে কিন্তু ট্যাক্সও কম দেওয়া লাগতেছে। সো বেসিক্যালি এর জন্য আসলে আমাদের কি আসবে, আমাদের হচ্ছে ঋণ মূলধনের মাধ্যমে মূলধন সংগ্রহের সুবিধা হচ্ছে কর হ্রাস, ঠিক আছে। যারা এগেইন এখনো হচ্ছে আমরা আর্থিক বিবরণী পারি না বা আর্থিক বিবরণী আমরা এখনো পর্যন্ত স্যার আর্থিক বিবরণী আমার দিয়ে হবে না, তাদের উচিত পড়াশোনা করা। এবং আমি বলবো যে দেখো, আমি এটা একটু আগে যখন আমাদের একটা কাউন্সিলিং ক্লাস ছিল আমাদের, সেটার মধ্যে আমি বলছিলাম আরেকবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে স্যার যখন আর্থিক বিবরণী থাকবে তখন ট্রাই করবো যে অ্যাটলিস্ট 16 নাম্বার আনসার করে দেওয়ার। কত নাম্বার স্যার? 16 নাম্বার। কোন 16 নাম্বার? দুইটা সিকিউ আসবে, 10 10 20। ফার্স্ট সিকিউটা খুব ইজি আসবে, ঠিক আছে। ফার্স্ট সিকিউটার মধ্যে গ নাম্বারে যে বের করতে বলবো হচ্ছে নিট মুনাফা বা সর্বোচ্চ গেলে তোমাকে মোট মুনাফা বের করতে দিতে পারে, প্রথম সিকিউটা। দ্বিতীয় সিকিউটা একটু কঠিন করবে। দ্বিতীয় সিকিউটা হচ্ছে কি স্যার, নিট মুনাফা থেকে শুরু করে মালিকানা সত্ত্ব বিবরণী বানাবে, ঠিক আছে। মালিকানা সত্ত্ব বিবরণী অনেকেরই সমস্যা হয়, অনেকেই পারে না মালিকানা সত্ত্ব বিবরণী। সো আমি বলবো যে আচ্ছা ঠিক আছে, যদি আপনারা মালিকানা মানে সত্ত্ব বিবরণী না পারেন তাহলে ওইটাকে স্কিপ করে যান, মানে হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী দেওয়া লাগবে না, ঠিক আছে। বাট এটা বাদে যে 16 নাম্বার আছে ওই চ্যাপ্টারের মধ্যে, মানে এই যে দুটো কোয়েশ্চেন মিলা যে 16 নাম্বার, সেই 16 নাম্বার মেক শিওর করেন, ঠিক আছে। আমি বলবো যে এটা ছাড়া A+ পাওয়া খুবই ইম্পসিবল, ঠিক আছে, মানে এই চ্যাপ্টার পড়া ছাড়া। স্পেশালি আমি যখন স্টুডেন্ট ছিলাম আমিও তখন পার্সোনালি আর্থিক বিবরণী অনেক ভয় পেতাম, বিকজ এত বড় ম্যাথ কেন করবো। বাট দিন শেষে আমার নিজেরও কিন্তু শেখা লাগছে এই জিনিসটা, বিকজ আমার A+ দরকার ছিল পরীক্ষায়। আমি 16 নাম্বার আনসার করে আসছিলাম, 4 নাম্বার ছেড়ে আসছি। আমি কিন্তু বোর্ড পরীক্ষায় 96 মার্কের আনসার করছিলাম, টোটাল 100 কিন্তু করি নাই। 4 নাম্বার যে ছাড়ছি ছিল হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী থেকে। বাট আলটিমেটলি কি আমি কিন্তু 16 নাম্বার আনসার করছিলাম ওই সময়। সো আই গট দ্য A+। সো এর জন্য আসলে তোমাকে একটু মানে অ্যাভয়েড করে যাওয়া যাবে না, ঠিক আছে। যখন তুমি দেখতেছো কোনো জিনিস তোমার জন্য কঠিন, তুমি পারতেছো না, বাট তখন তোমাকে অ্যাডাপ্ট করা শিখতে হবে, ঠিক আছে। একটা জিনিস পারি না পেরে চলে গেলাম যে ভাই ঠিক আছে আমার দ্বারা এই জিনিস হবে না, এটা হইতেছে একটা মানে জিনিসটা ভালো না। রাদার দেন ট্রাই টু ফেস ইট, রাইট? এটা আমাকে আনসার করতে হবে। সো ওয়াই নট আমি এখন থেকে প্র্যাকটিস করে দিই, আমি প্রত্যেকদিন একটু একটু করে পড়ে ফাইনালি আমি পরীক্ষায় যে আনসার করি, ঠিক আছে। ফেস দ্য কনসিকুয়েন্সেস, ফেস দ্য প্রসেস, রাইট? এটা করতে হবে লাইফে, ঠিক আছে। চলেন এবার হচ্ছে আমরা আচ্ছা, কালু মিয়া হচ্ছে এখানে 12% সুদে 2 লক্ষ টাকা ঋণ নিয়ে মণিহারি ব্যবসা শুরু করে। করের হার যদি 12% হয় তাহলে তার সমন্বয়কৃত ঋণ মূলধন কত টাকা? আচ্ছা, সমন্বয়কৃত ঋণ মূলধন কিভাবে বের করে স্যার? যেহেতু এখানে ইন্টারেস্ট রেট হচ্ছে কত পার্সেন্ট স্যার? 12%, তাই তো? সো 12% ইন্টু হচ্ছে 1 মাইনাস 12%। কেন স্যার? ট্যাক্স রেট, তাই না? 1 মাইনাস ট্যাক্স রেট। সো কত আসে আনসারটা আমাকে একটু বলেন তো। 12 ইন্টু 1 মাইনাস 12%। যাই নিজের ক্লাস করি সামিয়া মিম। আচ্ছা, নিজের ক্লাস মানে কোন ক্লাস রেখে আবার এই ক্লাসে আসছো? হ্যাঁ রে আল্লাহ। আচ্ছা, এনিওয়েজ, সো এবার হচ্ছে স্যার ফিনান্স এমসিকিউতে আমি 28 পেয়েছি, কংগ্রেচুলেশনস মিসবা, বাট অ্যাগেন দিস ইজ নট এনাফ, আরও পড়তে হবে, থার্টিতে ক্লক করতে হবে, ঠিক আছে। স্যাটিসফ্যাকশন কোনো সময় আনা যাবে না রেজাল্টের আগে, অ্যাটলিস্ট রেজাল্টের আগে আমি কোনো সময় তোমার মধ্যে এই জিনিসটা ঢুকাবে না যে তুমি অনেক ভালো পারো, ঠিক আছে। তাহলে তোমার কনফিডেন্স লুজ হবে, তোমার ওভার কনফিডেন্স হয়ে যাবে, অ্যান্ড ফাইনালি তুমি ভালো করতে পারবে না। আমি বলতেছি এটা আমার রিয়েল লাইফ দেখা জিনিসপত্র। সো রেজাল্ট দেওয়ার আগে কোনো সময় বলবে না যে আমি জিনিসটা ভালো পারি, এই জিনিসটা খারাপ পারি, ঠিক আছে। ট্রাই টু প্র্যাকটিস। ওকে, লেটস গো। এবার হচ্ছে 4 এর কোনটা হবে স্যার? 4 এর এ হবে। আই বিলিভ 4 এর এ। আমার কাছে ক্যালকুলেটার আছে, বাট আমি ক্যালকুলেটার চাপবো না, আমি অনেক অলস। সো আমি তোমাদের আনসারটা নিব। 4 এর এ হবে আনসার, ঠিক আছে। ওকে, দেখি 4 এর এ। আচ্ছা, পদ্মা কোম্পানি 12% সুদের হারে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেছে, কর হার হচ্ছে 50%। এগেইন আমরা যদি এখানে বের করতে চাই 0.15 ইন্টু হচ্ছে 1 মাইনাস 0.5 বা হচ্ছে 5। ওকে, কোনটা হবে আনসার? 0.15 ইন্টু 1 মাইনাস 0.5 কত হবে? কোনটা আনসার হওয়ার কথা স্যার? এগেইন 5 নাম্বার, রাইট? এমসিকিউ 5। কোনটা হবে আনসার? কোনটা হবে আনসার? কোনটা হবে আনসার? পদ্মা কোম্পানি হচ্ছে 15% সুদের হারে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে এবং হচ্ছে কর হার হচ্ছে 50% এবং ঋণ মূলধন ব্যয় কত পার্সেন্ট? ঋণ মূলধন ব্যয় হচ্ছে আনসার কত? আমি ক্যালকুলেশন জানি, আমার কাছে ক্যালকুলেটর আছে এগেইন। আচ্ছা ঠিক আছে, আমাকে দিয়ে তোমরা ক্যালকুলেশন করাবা তাহলে। চলো আমরা করি ক্যালকুলেশন। 15% 1 মাইনাস 0.5 7.50% হবে, ঠিক আছে। সো আনসার হবে হচ্ছে 5 এর সি,
ঠিক আছে, 5 এর সি। আচ্ছা, সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয়ের সহজ পদ্ধতি কোনটা? সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয়ের সহজ পদ্ধতি হচ্ছে কোনটা বলো তো? আমি জানি না কোনটা। স্থির ব্যয়ের স্থির হারে লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি, শূন্য লভ্যাংশ বৃদ্ধি, স্টক লভ্যাংশ নাকি স্থির হারে লভ্যাংশ হ্রাস পদ্ধতি, কোনটা হবে? সহজ পদ্ধতি। সহজ পদ্ধতি আমার মনে হয় কেন জানি এটা শূন্য লভ্যাংশ বৃদ্ধি হওয়ার কথা, নাকি শূন্য লভ্যাংশ বৃদ্ধি হওয়ার কথা না। স্যার আপনাদের হেল্প লাগবে, সিক্স এর কি হবে? শূন্য লভ্যাংশ বৃদ্ধি না স্যার? আমার সেটাই মনে হয় কেন জানি। ইয়াস, শূন্য লভ্যাংশ বৃদ্ধি, কারণ যেই মডেলে আসলে কি, যেই পদ্ধতিতে আসলে লভ্যাংশ বাড়বে না, সেইটাই আসলে ক্যালকুলেশন করাটা কি কম্পারেটিভলি ইজিয়ার, সেটা ক্যালকুলেশন করাটা কম্পারেটিভলি ইজিয়ার হয়ে যাবে আমাদের জন্য। একটি কোম্পানির শেয়ার বিক্রি উৎসের মূলধন খরচ 18% এবং ব্যাংক ঋণ উৎসের মূলধন খরচ 12% হলে কোম্পানির মোট মূলধন খরচ, গড় মূলধন খরচ কত হবে? একটি কোম্পানির শেয়ার বিক্রির উৎসের মূলধন খরচ 18% এবং ব্যাংক ঋণ উৎসের মূলধন খরচ 12% হলে কোম্পানির গড় মূলধন কত হবে? অ্যাগেন খেয়াল করে দেখো, 18% এবং 12%, রাইট? সো 18 যোগ 12, গড় যেহেতু বলছে দুইটা সোর্স, তো এখানে কত পার্সেন্ট হওয়ার কথা স্যার? 15% হওয়ার কথা। আনসার শুড বি দিস, সি নাম্বার। ঠিক আছে। 8 নাম্বার, ব্যবসায় প্রতিষ্ঠানের মালিকদের নিজস্ব মূলধন কোনটি? ব্যবসায় প্রতিষ্ঠানের মালিকদের নিজস্ব মূলধন, এটা যদি আমার লাস্ট ক্লাস করে থাকেন, ব্যবসায় শিক্ষার যে লাস্ট ক্লাসটা আমি শেয়ার বন্ড ডিবেঞ্চার দিয়ে নিয়েছিলাম, সেটা করলে আই বিলিভ এটা সমস্যা হওয়ার কথা না। দেখি কি অবস্থা তোমাদের, কি হবে স্যার? এইটার কি হবে? 8 শেখা আনসার দিয়েছে, শেখার আনসার হচ্ছে ডি। তারপর হচ্ছে স্যার বাকিরা আনসার দিয়ে দেন। তানহা আনসার করছে ডি, তাহিয়ার ডি, রাফা ডি, তারপর হচ্ছে শেখা অ্যাগেন ডি, তারপর হচ্ছে দেখতে পাচ্ছি সোহা ডি, তারপর হচ্ছে কি হবে স্যার? এই আমার ফেসবুকের অডিয়েন্স কোথায় গেল? আমার পছন্দের ফেসবুকের অডিয়েন্স নাই এখন দেখা যাচ্ছে। আরিফা হচ্ছে ডি, স্যার আপনি অনেক জোস, থ্যাংক ইউ স্যার। সায়ান না? হ্যাঁ, লেটস গো। আমি সায়ান কোথায় জন্য দেখছি। আচ্ছা, সো এইখানে হচ্ছে এইটের কোনটা হবে স্যার? এইটের হবে হচ্ছে ডি। সিম্পলি আমাদের লাস্ট ক্লাসে আমি এটা 100 বার বলছিলাম যে ইকুইটি, মালিকের মূলধনকে, নিজস্ব মূলধনকে বলা হয় ইকুইটি। পদ্মা কোম্পানির মোট বর্তমান লভ্যাংশ 20 টাকা, যার প্রতি বছর 8% হারে বৃদ্ধি পেলে চতুর্থ বছরে প্রদেয় লভ্যাংশের পরিমাণ কত? দেখো এটা যখন করতে হবে তখন অবভিয়াসলি তোমাদের একটু ঝামেলা হবে, রাইট? বাট এটা একটা শর্টকাট টেকনিক আছে স্যার। শর্টকাট টেকনিকটা কি জানেন? শর্টকাট টেকনিকটা হচ্ছে 20 টাকা লভ্যাংশ না স্যার? 20 টাকা লভ্যাংশ কয় বছর বলেন তো? কয় বছর? 4 বছর, রাইট? চতুর্থ বছর না? সো 1 বছরের বৃদ্ধি আমরা ক্যালকুলেট করি হচ্ছে 1.08, এটা হচ্ছে 1 বছর। সো এটার সাথে আরো 3টা যোগ করবো, কারণ কি স্যার? চতুর্থ বছর জিজ্ঞেস করছে। 1.08 আরো 1.08 আবার 1.08 সরি 8, হ্যাঁ। এটা যখন আমরা ক্যালকুলেটরে বসে মানে ইকুয়াল চাপ দিব, তখন হচ্ছে আমাদের একবারে আনসারটা চলে আসবে। ঠিক আছে, খুবই ইজি জিনিস। সো দেখি আমরা একটু ট্রাই করে আনসারটা কি হইতে পারে স্যার। লেটস গো। 20 ইন্টু হচ্ছে 1.08 ইন্টু 1.08 ইন্টু 1.08 ইন্টু 1.08 কি হওয়ার কথা? 27.20 কোথায় আছে? 27.20 বা 27.21 আমরা দিতে পারি আনসার। ডি হবে আনসার। 8 এর 9 এর কি হবে স্যার? ডি হবে আনসার, 27.21%। ঠিক আছে। এই রিচি, সাফায়েত, কি অবস্থা তোমার? ঠিক আছে, আনসার দাও। আমরা যেই কোয়েশ্চেনটা পড়তেছি এখানে সেটা আনসার দাও। ঠিক আছে, 9 এর কি হবে স্যার? ডি। তাহিয়া আনসার করছে শুধুমাত্র এ। অ্যাগেন স্প্যাম করো না সাফায়েত প্লিজ, ওকে? কমেডি স্ট্যান্ডার্ড ভায়োলেশন হবে কিন্তু, তখন ব্যান খেয়ে যাবা। ওকে, এরপরে কি আছে স্যার? সাদিয়া আনসার করছে ডি হবে। আনিসা বলতেছে এখানে 9 এর ডি হবে। ইয়েস স্যার, 9 এর ডি হবে। তানহা 9 এর ডি, শেখা স্যার 9 এর ডি। স্যার আমি আনসার করবো না, আপনি আমার আনসার দিয়ে দেন। ওকে স্যার। আরিফ বলতেছে হচ্ছে ডি। প্রতিভা চলে আসছে, প্রতিভা আজকে ক্লাসে ফার্স্ট জয়েন করছিল, তাই না প্রতিভা? সো 9 এর হচ্ছে ডি হবে। ঠিক আছে, সো চলেন আমরা পরের ইয়েতে চলে যাই। একটা কোম্পানির সাধারণ শেয়ার মূলধন 200 কোটি টাকা এবং অগ্রাধিকার শেয়ার মূলধন 300 কোটি টাকা। মোট মূলধনের অগ্রাধিকার শেয়ারের পরিমাণ কত? আগে আমরা ক্যালকুলেট করবো মোট মূলধন কত। সো মোট মূলধন হচ্ছে 200 প্লাস হচ্ছে 300। ঠিক আছে, মোট মূলধন কত স্যার? 500 কোটি টাকা। এখন এইখান থেকে অগ্রাধিকার শেয়ার কত স্যার? অগ্রাধিকার শেয়ার হচ্ছে 300 কোটি টাকা। সো 300 কোটি টাকা ডিভাইডেড বাই 500। ঠিক আছে, কত হওয়ার কথা দেখেন তো? 500 মানে 300 ডিভাইডেড বাই 500 কত হওয়ার কথা স্যার? 60%, রাইট? সো 60% হবে এখানে আনসার। কোনটা হবে স্যার? 60% শুড বি দ্য আনসার। ঠিক আছে, যারা ফেসবুকে দেখতেছি স্যার অ্যাগেন লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, বিকজ ভিডিওটা অ্যাগেন দরকার আমাদের সবার কাছে পৌঁছানোর জন্য। সো আই বিলিভ যেটা আনসার কোনটা হবে স্যার? 60%। এই কোয়েশ্চেনটা কি কারো সমস্যা আছে? এনিওয়ান? সংরক্ষিত আয় কোন মেয়াদি তহবিলের অংশ? সংরক্ষিত আয় খেয়াল করে দেখবেন, সংরক্ষিত আয় কোন মেয়াদি তহবিলের অংশ স্যার?
স্বল্পমেয়াদী সংরক্ষিত আয় হচ্ছে দীর্ঘমেয়াদী তহবিলের অংশ, ঠিক আছে? সবসময় এটা কোম্পানি দীর্ঘমেয়াদে ব্যবহারের জন্য এই তহবিলগুলো সংগ্রহ করে থাকে। আচ্ছা, জিয়া ব্রাদার্স একটি প্রকল্পে অর্থায়নের 10% হারে 20 লক্ষ টাকা ঋণ নেয় এবং কোম্পানির কর হার হচ্ছে 40%। প্রকল্পটি থেকে তারা 9% হারে মুনাফা পাওয়ার প্রত্যাশা করে। জিয়া ব্রাদার্সের কর সমন্বয়কৃত ঋণ মূলধন ব্যয় কত? 10% হারে 20 লক্ষ টাকা ঋণ নেয়, কোম্পানির কর হার 40%। এইখানে এই রেটটা কমপ্লিটলি ইররিলিভেন্ট, এই রেটটা কমপ্লিটলি ইররিলিভেন্ট। এটা তোমাকে দিছে কনফিউজ ক্রিয়েট করার জন্য। রিজনটা কি স্যার? আমার এখানে ঋণ মূলধন ব্যয় জিজ্ঞেস করছে, রাইট? সমন্বিত ঋণ মূলধন ব্যয় জিজ্ঞেস করছে। এর জন্য শুধুমাত্র আমার সুদের হারটা প্রয়োজন আর করের হারটা প্রয়োজন। সো সিম্পলি হচ্ছে আমরা এখানে কি করবো স্যার, 10 ইন্টু হচ্ছে 0. সরি কি বলতেছি, আচ্ছা এখানে 0.6 দিলেও মানে 6 দিলেও চলে আসলে, ঠিক আছে? কত আসে এখানে? 6%। সো দিস শুড বি দ্য আনসার। আই থিঙ্ক 6% এখানে আনসার হবে, ঠিক আছে? অ্যাগেন এটা খুবই ইজি, জাস্ট মাঝখানে এই রেটটা তোমাকে কনফিউজ করার মানে কনফিউশন ক্রিয়েট করার জন্য দিছে এখানে, ঠিক আছে? চলেন এরপরে যাই। নাবিল কোহিনুর লিমিটেডের 100 টাকা মূল্যের 100টা শেয়ারের মালিক। সে প্রতি বছর যদি শেয়ার প্রতি 10 টাকা লভ্যাংশ প্রদানের সিদ্ধান্ত নিচ্ছে কোম্পানি, এখন তাহলে কত টাকা পাবে? তার 100টা শেয়ার আছে। কয়টা শেয়ার আছে স্যার? 100টি শেয়ার আছে। সেই 100 শেয়ার পার শেয়ারে 10 টাকা করে মূলধন, কত আসবে স্যার? 1000 টাকা। কত টাকা আসবে? 1000 টাকা। সো আই বিলিভ যে দিস শুড বি দ্য আনসার, দিস শুড বি দ্য আনসার, ঠিক আছে? আচ্ছা, নাবিল কোহিনুর লিমিটেডের 100 টাকা মূল্যের 100টি শেয়ারের মালিক কোম্পানি। অ্যাগেন এটা মনে হয়, আচ্ছা এটা একই কোয়েশ্চেন বাট হচ্ছে কি অন্য রকমের প্যাঁচায় দিছে। এই লভ্যাংশটাকে কি বলা হবে? এটা আমি আনসার তোমাদের থেকে নিব, অনেকক্ষণ ধরে তোমাদের থেকে আনসার নিচ্ছি না। ফেসবুক আর কি স্যার? ওয়াইটি, ঠিক আছে? দেখি কারা কারা আনসার করো, কি হবে এটার আনসার? কোনটা হবে আনসার? এমসিকিউ 14, এমসিকিউ 14 এর আনসার কি হওয়ার কথা স্যার? এমসিকিউ এর আনসারটা কি হওয়ার কথা? এমসিকিউ 14, এমসিকিউ 14, ওকে। 14 এর সি, 14 এর সি নাকি 14 এর বি? 14 এর সি, স্টক লভ্যাংশ নাকি নগদ লভ্যাংশ? তোমরা যারা সি বলতেছো তারা কমপ্লিটলি ভুল বলতেছো। দেখো দ্য ফ্যাক্ট ইজ, তাকে কি বলা হয়েছে দেখো তো, শেয়ার প্রতি 10 টাকা লভ্যাংশ বলতে না? মনে রাখবা, শর্টকাটটা বলে দিই, যখন হচ্ছে টাকা দেখবা এখানে কি আছে স্যার? এই যে টাকা, টাকা মানে হচ্ছে নগদ। সো বেসিক্যালি যে টাকা লভ্যাংশ যখন বলছে তখন সেটাকে অবশ্যই অবশ্যই নগদ লভ্যাংশ বলতে হবে, স্টক লভ্যাংশ বলা যাবে না। এটা খুবই বেসিক একটা এমসিকিউ ছিল স্যার, কেন পারেন আপনারা? খুব ইজি ছিল এটা। তাসলিমা, তারপরে এদিকে দেখতে পাচ্ছি মাহি আছে, তাসনুবা আছে, অনেকে আছে আনসার দিচ্ছে। ওকে চলেন পরবর্তী কোয়েশ্চেনে চলে যাই আমরা। একটি কোম্পানি বর্তমান বছরের শেষে শেয়ার প্রতি 12 টাকা হারে লভ্যাংশ প্রদান করে এবং অতীতের লভ্যাংশের তুলনায় লভ্যাংশ 10% হারে বৃদ্ধি পেয়েছে। কোম্পানির শেয়ারের বর্তমান বাজার মূল্য 125 টাকা। কোম্পানির শেয়ারের মূলধন ব্যয় কত? ভালোভাবে খেয়াল করো স্যার, এখানে কি বলা হয়েছে এটা ক্যালকুলেশনটা তোমরা একটু করে দাও আমাকে দেখি। এটার ক্যালকুলেশনটা কি হওয়ার কথা? ফেসবুক আর হচ্ছে ওয়াইটি, আমিও ব্যাকগ্রাউন্ডে যে ক্যালকুলেশন করি, ঠিক আছে? তোমরাও করো ক্যালকুলেশন, আমিও করি ক্যালকুলেশন, দেখি কারটা ঠিক হয়। চলেন এমসিকিউ 15, এমসিকিউ 15 এর ক্যালকুলেশন আমিও করতেছি, তুমিও করো। কি হবে আনসার? 12 টাকা প্রত্যেক বছর বৃদ্ধি পাইছে হচ্ছে কত টাকা করে স্যার? 10% হারে বৃদ্ধি পাইছে, রাইট? ওকে ফাইন। এরপরে হচ্ছে বর্তমান বাজার মূল্য হচ্ছে 125 টাকা। আনসার শুড বি, পেয়ে গেছি আমি আনসার। কোনটা হবে? 15 কোনটা হবে স্যার আনসার? 15 15 15 এর আনসার কি হওয়ার কথা এখানে? কোম্পানি প্রতি বছর শেষে শেয়ারের প্রতি 12 টাকা হারে লভ্যাংশ প্রদান করে। আই বিলিভ যেটা আনসার ডি হওয়ার কথা। কারা কারা ক্যালকুলেশন করতেছে তারা অনেক স্লো। এখানে আনসার হওয়ার কথা হচ্ছে ডি, ঠিক আছে? কিভাবে স্যার? ফেসবুক স্যার, এই চ্যাপ্টারের সূত্রগুলো মনে থাকে না স্যার, একরকম লাগে, খুব ইজি তো। দেখো 12 টাকা লভ্যাংশ আর হচ্ছে 1 প্লাস, এই আমার একটা বাজে অভ্যাস আছে, আমি বাংলা আর ইংরেজি মিলা রেখি, ঠিক আছে? সরি ফর দ্যাট। আর হচ্ছে 125 টাকা। সো এটা করার পরে আনসার আসছে হচ্ছে আমার কাছে 10.56, ঠিক আছে? 15 এর ডি হবে, তোমরা একটু স্লো, আমি অনেক ফাস্ট। আচ্ছা 16, একটি কোম্পানি বর্তমান বছরের শেষে শেয়ার প্রতি 12 টাকা হারে লভ্যাংশ দিচ্ছে, 12 টাকা হারে মানে হারে লভ্যাংশ দিচ্ছে। আর লভ্যাংশ কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে স্যার? বৃদ্ধি পাচ্ছে, রাইট? বৃদ্ধি পাচ্ছে, দ্যাট মিনস শূন্য লভ্যাংশ আগেই বাদ। পরিবর্তনশীল বৃদ্ধি না, এটা নামে কোনো পদ্ধতিই নাই।
সংরক্ষিত পদ্ধতি কোনো পদ্ধতি নেই, স্থির হারে পদ্ধতি আছে। কারণ কি স্যার প্রত্যেক বছর কত % হারে বৃদ্ধি পাচ্ছে স্যার? প্রত্যেক বছর 10% হারে বৃদ্ধি পাচ্ছে। সো আই থিঙ্ক সি শুড বি দ্য রাইট আনসার। ঠিক আছে, ফাইনালি আমাদের চ্যাপ্টার 7 শেষ। ঠিক আছে, চ্যাপ্টার 7 শেষ স্যার। এবার হচ্ছে লাস্ট চ্যাপ্টার, আজকের দিনে লাস্ট চ্যাপ্টার। সো চ্যাপ্টার 17 নিয়ে কারো যদি কোনো প্রবলেম থাকে ডু লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। আমি ঠিক 1 মিনিট পরে আরেকটা চ্যাপ্টার শুরু করবো। অলদো আমি কোথাও যাচ্ছি না, আমি এখানে আছি। আমরা চ্যাপ্টার লাস্ট শুরু করবো এবং এই চ্যাপ্টারটা মানে চ্যাপ্টার 8, দিস ইজ আ হট টপিক ফর এমসিকিউ। এই চ্যাপ্টারটারে সবাই সবসময় অবহেলা করে গেছে, ইনক্লুডিং আমি অবহেলা করে গেছি। বিকজ এই চ্যাপ্টার থেকে তুমি আসলে সিকিউ কিছু আনসার করবে না বা আনসার করার মতো নাই, তোমাকে এমসিকিউই আনসার করতে হবে। সো আমাকে একটু দেখে জানাও যে তোমাদের চ্যাপ্টার 7 নিয়ে কোনো সমস্যা আছে কিনা স্যার। যদি না থাকে তাহলে হচ্ছে আমরা এই চ্যাপ্টারটা শুরু করে দিব। ঠিক আছে, লেটস গো। সো আমরা এই চ্যাপ্টারটা শুরু করে দিই, চলেন। সো চলেন লেটস গো। আমরা আজকে লাস্ট টাইপিং গেম খেলি। কে বলতেছে কেন টাইপিং গেম খেলবো আমি? চলেন আজকে ক্লাসটা আমরা এটার পরে শেষ করে দিই। খুব ইজি চ্যাপ্টার। ঠিক আছে, দ্রব্য বিনিময় প্রথার অসুবিধা দূর করে কোনটা? মুদ্রা। খুবই সিম্পল জিনিস, এটা আসলে দেখা লাভ নেই, মানে আই মিন এক্সপ্লেনেশনে কিছু নাই। হাতির দাঁত কোন যুগের মুদ্রা? এটা আদিম যুগের মুদ্রা ছিল। ঠিক আছে, একদম আদিম যুগে আসলে আমরা এই মুদ্রাগুলো ইউজ করতাম। তারপর মধ্যযুগের সময় আমরা কয়েন ইউজ করা শুরু করছি, পাথর ইউজ করা শুরু করছি। এবার হচ্ছে কখন কাগজি মুদ্রার প্রচলন হয়? কাগজি মুদ্রার প্রচলন হয় কোথায়? এটা আমি ঠিক জানি না, এটা তোমাদের থেকে আমার আনসারটা নিতে হবে। এমসিকিউ কত নম্বর স্যার এটা? এমসিকিউ 3। এটার আনসারটা আমাকে দাও। এমসিকিউ 3, এটার আনসারটা আমাকে দাও স্যার। এটার আনসার কখন কাগজি মুদ্রার প্রচলন হয়? আমি ঠিক এটা জানি না। 3 বি হবে, সবাই বলতেছে 3 বি হবে। যদি ভুল হয় তোমরা দায়ী। এখানে ভুল হলে কারা কারা দায়ী হবে আমি একটু বলি। গ্রন্থ আছে এখানে, তারপরে তাহিয়া, তানহা, তারপর রাফা, এরা সবাই দায়ী হবে। ঠিক আছে, আমি কিন্তু এটা দিচ্ছি না। এখানে আবার মাহিও আনসার করতে দেখা যায়। চলেন দেখি এখানে ঠিক আছে কিনা। না ঠিক আছে, ওদের আনসারটা ঠিক আছে। চলেন, ধাতব মুদ্রার ব্যবহার কমে গেছে কোনটির কারণে? ধাতব মুদ্রার ব্যবহার কমে গেছে কোনটির কারণে স্যার? ধাতব মুদ্রার পরে কোনটা আসছে? ধাতব মুদ্রার পরে কাগজি মুদ্রাই আসছে, রাইট? সো ধাতব মুদ্রার ব্যবহার কমে গেছে হচ্ছে কাগজি মুদ্রার কারণে। এখন আর কেউ যে মানে কয়েন টয়েন আর কিনে না। মুদ্রার সব থেকে প্রধান কাজ কোনটা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। এটার আনসার তোমাদের থেকে আমি চাচ্ছি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা এমসিকিউ বাই দ্য ওয়ে। সো এটার আনসার আমি তোমার থেকে চাচ্ছি। কোনটা হবে আনসার? কমেন্ট সেকশনে লিখে দাও আমাকে। কোনটা হবে? মুদ্রার সবচেয়ে প্রথম কাজ কোনটি? ফাইভের বলতেছে সবাই সি, ঋণ পরিশোধ। আমি বলবো 5-এর এ হবে। কারা কারা এ তারা হাত তুলি। কারা কারা এ হবে হাত তুলি আমার সাথে। ঠিক আছে, কারা কারা এ 5-এর এ? ঠিক আছে, কারা কারা এ একটু আমার সাথে হাত তুলি, তাহলে আমি বুঝতে পারবো। আই বিলিভ যে মুদ্রার সব থেকে প্রথম কাজ হচ্ছে বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করা। ঠিক আছে, যেটার কারণে এটা উদ্ভাবন হয়েছিল। তারপরে হচ্ছে অন্যান্য কাজ, সঞ্চয় বা হচ্ছে এই সেই অনেক কিছু আমরা করি আর কি। এটা দিয়ে একটু পরে দেখবো সেটা। ব্যাংক ব্যবসায়ের প্রধান উপাদান অবশ্যই মুদ্রা। যদি এটা না থাকতো আমরা কি ব্যাংক ব্যবসাতে চলতেই পারতো না। রফিক তার উপার্জন থেকে প্রতি মাসে 1000 টাকা ভবিষ্যতের জন্য জমা রাখতে চান। এখানে অর্থ কি হিসেবে কাজ করছে? এই প্যাটার্নটা, এই কোয়েশ্চেন যে প্যাটার্নটা, সেটা পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার থেকে অনেকবার এই প্যাটার্নের কোয়েশ্চেন আসছে। সো একটু ফলো করবো আমরা। ঠিক আছে, এই জিনিসটা যে রফিক তার উপার্জন থেকে প্রতি মাসে 1000 টাকা ভবিষ্যতের জন্য জমা রাখেন। এখানে অর্থ কি হিসেবে কাজ করছে? সঞ্চয়ের বাহন, মূল্যের পরিমাপক, বিনিময়ের মাধ্যম, নাকি হচ্ছে অর্থ স্থানান্তরের বাহন? কোনটা হবে আনসার? 7-এর এ শিওর? 7-এর এ। আনিসা এখান থেকে আনসার করছে দেখতে পাচ্ছি। ফাবিয়া, রাফা, মোজাম্মেল, তানহা, তারপরে ফাবিয়া, আবার এগেইন সাদিয়া আনসার করেছে। এদিকে প্রতিভা আছে এখনো পর্যন্ত। প্রতিভা সেই একদম ক্লাসের প্রথমে জয়েন করছিল, এখনো পর্যন্ত আমাদের সাথে আছে। থ্যাংক ইউ ফর বিং উইথ আস। আচ্ছা দেখো, এইদিকে আনসার হওয়ার কথা হচ্ছে সঞ্চয়ের বাহন। ঠিক আছে, বিকজ অ্যাগেন এই টাকাটা আমরা কি করতেছি স্যার? এই যে 1000 টাকা, সেটা হচ্ছে কি আমরা ভবিষ্যতের জন্য জমা করতেছি এখানে। সো জমা করতেছি, দ্যাট মিনস সঞ্চয় করতেছি। সঞ্চয়ের বাহন হবে এটা। একটি ডেইরি মিল্ক চকলেট বার 50 টাকা, এখানে মুদ্রা কি হিসেবে কাজ করেছে? এটা খুবই ইন্টারেস্টিং একটা এমসিকিউ। সবাই একটু আমাকে এটার আনসারটা কমেন্ট সেকশনে লিখে দাও। ঠিক আছে, 8 নাম্বার কি হবে স্যার? আট নাম্বার একটি ডেইরি মিল্ক চকলেট বার 50 টাকা, এখানে মুদ্রা কি হিসেবে কাজ করেছে? একটি ডেইরি মিল্ক চকলেট বার হচ্ছে 50 টাকা, এখানে মুদ্রা হচ্ছে
8-এর বি কারা কারা একটু হাত তুলি আমার সাথে। 8-এর বি কারা কারা হাত তুলি, আর হাত 8-এর বি না যারা তারা হাত নামায় ফেলি, ঠিক আছে? 8-এর বি কারা কারা হাত তুলে ফেলবো এইভাবে, 8-এর বি যারা না তারা হচ্ছে হাত এভাবে নামায় ফেলবো, ঠিক আছে? একটু দেখি কমেন্ট সেকশনে। 8-এর বি, ওকে লেটস গো। সো 8-এর বি হবে বেসিক্যালি বিকজ দেখো এই যে এখানে যে দামটা আছে, এই দামটা মানে মূল্যের যে পরিমাপক, মূল্যের পরিমাপক হিসেবে কিন্তু এখানে টাকাটা কাজ করছে, রাইট? ওই প্রোডাক্টের দাম কত সেটা পরিমাণ করছে কি 50 টাকা দিয়ে আমরা পরিমাণ করছি। কোনটি ব্যাংক ব্যবস্থার জননী বলা হয়, বা কোনটিকে ব্যাংক ব্যবস্থার জননী বলা হয়? বিনিয়োগ বিল, চেক, মুদ্রা এবং হচ্ছে ব্যাংক ড্রাফট। কোনটা হবে আনসার? কোনটিকে ব্যাংক ব্যবস্থার জননী বলা হয়? বিনিয়োগ বিল, তারপর হচ্ছে চেক, মুদ্রা এবং হচ্ছে ব্যাংক ড্রাফট। খুবই সিম্পল, এটা তোমাদের কষ্ট করা লাগবে না। দিস শুড বি দ্য আনসার। বাংলাদেশ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়? ইন্টারেস্টিং কোয়েশ্চেন, লেটস গো। আমরা ফেসবুক এবং হচ্ছে ওয়াইটি দেখি কে জিতে আজকে, ঠিক আছে? ফেসবুক নাকি ওয়াইটি, কে জিতে আজকে দেখি, ঠিক আছে? সো দেখি কি অবস্থা, বাংলাদেশ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়? এটা বাই দ্য ওয়ে আমি নিজেও জানি না, সো আমাকে একটু হেল্প করতে হবে এখানে। এটা আমি নিজেও জানি না, সো আমার একটু হেল্প করতে হবে। আমি ভুলে গেছি, জানি না বলবো না, ভুলে গেছি। কোনটা হবে আনসার? 10-এর বলতেছে এ হবে 1971 সালে 16 ডিসেম্বর, 1971 সালে 26শে মার্চ, 72 সালে 26শে মার্চ, নাকি 1972 সালে 7ই এপ্রিল? কোনটা? দেখি ভুল হইলে কারা কারা দায়ী থাকবে আমি একটু বলি। প্রথমতই শেখা দায়ী থাকবে, তানহা দায়ী থাকবে, তারপরে সখী আছে এখানে, তারপরে হচ্ছে তানহা আছে, আহির আছে এদিকে, আরিফ বলতেছে যে সি হবে, ফর শিওর সি হবে। এই যে এখন একটা ডিভিডেশন ক্রিয়েট হয়ে গেছে যে সি হবে নাকি ডি হবে। ফেসবুকের অডিয়েন্স বলতেছে যে সি হবে, ইউটিউবের অডিয়েন্স বলতেছে ডি হবে। 1972 সালে 26শে মার্চ নাকি 71 সালের বলো তো? আমার মনে হয় কেন জানি এটা সি হওয়ার কথা। আচ্ছা দেখি, চলেন লেটস গো, সি হবে। কাদের কাদের হয়েছে তারা একটু হাত তুলবো, যাদের যাদের হয় নাই তারা একটু হাত এভাবে নিচে নামায় রাখবো, ঠিক আছে? আমার হয় নাই, যারা হয়েছে, যাদের হয়েছে তারা হাত তুলে একটু দেখি। এই যে কমেন্ট সেকশনে কনফিডেন্সের সাথে ভুল আনসার দিয়ে যাচ্ছে, কারা কারা আমি বলি একটু দাঁড়াও। মোজাম্মেল ভুল আনসার দিছে, তারপরে হচ্ছে ফাবিয়া ভুল আনসার দিচ্ছে, দেখতে পাচ্ছি। তারপরে হচ্ছে আর কারা কারা ভুল আনসার দিছে? এই যে জাহারা মাত্র আনসার দিছে, ভুল আনসার, ঠিক আছে? তারপরে এই যে পূজা ভুল আনসার দিছে। আনসার কিন্তু হবে কোনটা স্যার? আনসার হবে সি। কনফিডেন্সের সাথে ভুল আনসার দেওয়ার যে একটা ব্যাপার স্যার, অনেক মজা কনফিডেন্সের সাথে ভুল আনসার দেওয়া। লেটস গো। ভারতের প্রধান ব্যাংকের নাম কি? ভারতের প্রধান ব্যাংকের নাম হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, ঠিক আছে? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আরবিআই বলা হয় এটাকে। আচ্ছা, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয় স্যার? এটা আমি ঠিক জানি না। 1930, 35, 40 নাকি 60? কোনটা হবে আনসার? এমসিকিউ 12 কোনটা হবে আনসার বলো তো একটু? এমসিকিউ 12 বইয়ে যেটা আছে স্যার সেটা ফলো করেন, ঠিক আছে? আমি আসলে বইয়ের বাইরে কোনো ইনফরমেশন দিই নাই, সো আমি আই ডোন্ট নো অ্যাবাউট দ্য গুগল অর সামথিং। 11 নাকি 12 হচ্ছে বি। আমি সবাই বলতেছে বি হবে, আমি দেখি আমি যদি বি বলি কারা কারা এখানে রাইট, কারা কারা ভুল আমি একটু বলি, দাঁড়াও। অদিতি বলতেছে বি হবে, তারপরে সামিউল, তারপরে ইসরাত, তারপরে আয়েশা, মোজাম্মেল, সামিউল, রাফা, শেখা, তারপরে সোহা, সবাই বলতেছে বি হবে। আই বিলিভ, চলেন একটা রিস্ক নিয়ে দেখি। হ্যাঁ লেটস গো, 1935, ঠিক আছে। থ্যাংক ইউ ফর হেল্পিং মি আউট, আমি পারতাম না এটা। আচ্ছা, সেবার হচ্ছে 13 ইস্টার্ন ব্যাংকিং কর্পোরেশন কোন দেশের মালিকানায় প্রতিষ্ঠিত? ইস্টার্ন ব্যাংকিং কর্পোরেশন, খেয়াল করে দেখেন, ইস্টার্ন, রাইট? ইস্টার্ন মানে কি স্যার? আই বিলিভ আপনাদের বুঝতে সমস্যা হবে না। পূর্ব পাকিস্তান। নিচের কোন সভ্যতারই খ্রিস্টপূর্ব 400 সাল পর্যন্ত ব্যাংকিং ব্যবস্থার উন্নয়নে অবদান রাখে? এটা আমি জানি না, এগেন আমাকে হেল্প করার একটু, ঠিক আছে? ব্যাপারগুলোতে আমি হিস্ট্রি একটু কম জানি। তো এখানে কত বলেন তো? এমসিকিউ 14, এমসিকিউ 14 নম্বর এমসিকিউ কোনটা হবে? এমসিকিউ 14 কোনটা হবে স্যার? এমসিকিউ 14। আজকে ক্লাসে কি আমরা 150 লাইক ক্লক করতে পারবো? এখন 135 আছে, এটাকে 150 বাড়ানো যাবে আজকে ক্লাসে? একটু ট্রাই করে দেখেন তো। আচ্ছা, বাই দ্য ওয়ে এখানে কত নাম্বার? 14 এ হেল্প লাগবে আমার একটু। তানহা, শেখা চলে আসছে হেল্প করতে। মোজাম্মেল 14 এর ডি বলতেছে এখানে। তারপরে দেখি আর কি কি আছে, কারা কারা আছে একটু হেল্প করার জন্য আমাকে। দেখতে পাচ্ছি না। ফেসবুকে কেউ নাই হেল্প করার জন্য, এটা কেমন কথা? রাফা, তারপর মোজাম্মেল, তারপর সামিউল চলে আসছে ডি, তারপর ফাবিয়া বলতেছে ডি হবে আনসার। লেটস গো। আমাদের ভিডিওতে এখন 135 লাইক আছে, এটা কি 150 করা যাবে আজকে ভিডিওতে? আই ডোন্ট নো, দেখি আমরা ক্লাস শেষ করার আগে 150 যেতে পারি নাকি 150 লাইকে। সবাই লাইক করে দাও ভিডিওতে বাই দ্য ওয়ে। 14 এর ডি, সবাই যেহেতু 14 এর ডি, 14 পারি না স্যার, রহিমা আস মোমেন্ট, আমিও 14 পাই না। আচ্ছা, সেইখানে মাহি বলতেছে 14 এর ডি হবে, রাফা বলতেছে ডি হবে, মোজাম্মেল বলতেছে ডি হবে, তানহা, তাহিয়া সবাই বলতেছে ডি হবে। লেটস গো, আমি কি 14 এর ডি নিব? রিস্ক নেওয়াই যায় একটা, চলেন আপনাদের উপর ভরসা করে ক্লাস একটা রিস্ক নিয়ে ফেলি। লেটস গো, 14 এর ডি, দিস ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে? গ্রিক সভ্যতা। আচ্ছা, স্বাধীনতার সময় কয়টি ব্যাংকের মালিক বাঙালি ছিল বলতো? এটা
অ্যাগেন এটাও কিন্তু একটা খুবই বেসিক থেকে আসছে, হিস্ট্রি থেকে আসছে কোয়েশ্চেনটা, সো আই ডোন্ট নো এটা আনসার একটু করে দাও আমাকে। অ্যাগেন এখানে একটু হেল্প লাগবে, আমার হেল্প লাগবে। কোনটা হবে? 15 এমসিকিউ 15 আই বিলিভ আমার। আচ্ছা সব কি হেল্প নিব? আমি যদি বলি এখানে দুইটা হওয়ার কথা, আই ডোন্ট নো দুইটা না নাকি চারটা, চারটা নাকি দুইটা? 15 নাম্বার, 15 নাম্বার 15 বি না গাইস? 15 কি বি নাকি ডি? এখানে কিন্তু স্বাধীনতার সময় কথাটা বলা আছে। স্বাধীনতার সময় কয়টি ব্যাংকের মালিক ছিল? আই ডোন্ট নো, আমাকে একটু হেল্প করেন। জানি না তো 14 ডি নাকি সি? আমার তো মনে হয় 14 বি হওয়ার কথা, বি। আই ডোন্ট নো, আমাকে হেল্প করেন এখানে। 14 বি হওয়ার কথা, আমি যদি স্টুডেন্ট হতাম 14 বি দিতাম। ঠিক আছে, এই তো 15 হচ্ছে বি, দুইটি। ঠিক আছে, হইছে আমার, হইছে, ইয়েস। আচ্ছা এরকম ফাঁকি ঝুঁকি দিয়ে আসলে পারা যায় বাই দ্য ওয়ে। আচ্ছা মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের মোট কতটি শাখা কর্মরত ছিল? বাংলাদেশে বিভিন্ন ব্যাংকের মোট কতটি শাখা কর্মরত ছিল? অ্যাগেন এখানে একটা বড়সড় কনফিউশন লাগবে, আমি প্রিটি শিওর। এটার আনসারটা একটু দেখান আমাকে, ঠিক আছে স্যার? আজকে ক্লাসটা কি শেষ হবে নাই তো? এই কয়েকটা এমসিকিউ বাকি আছে স্যার। 16 নম্বর এমসিকিউ চলে আসছি, হতে পারে এটাই আমাদের লাস্ট এমসিকিউ। সো দেখা যাক কি হয় না হয়। 16 আমার মনে হয় 16 এ হবে। কারা কারা এ একটু হাত তুলি, এ হবে। কারা কারা এ একটু হাত তুলে ফেলি। সো দেখি এখানে কারা কারা এ আনসার করবে আমার সাথে, কারা কারা এ আনসার করবে 16 দিয়ে দিলাম, জানি না হবে কিনা, দেখি। হইছে, চলেন। এবার হচ্ছে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের মোট কয়টি শাখা আছে স্যার? 1090টি শাখা ছিল, 1090। ঠিক আছে। মুদ্রা একটি বিনিময় মাধ্যম, মূল্যের পরিমাপক, সঞ্চয়ের বাহন, তিনোটাই না রাইট? তিনোটাই তো ছিল আমাদের। বিনিময়ের মাধ্যমটা হচ্ছে প্রধান ফাংশন, যেটা প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে বিনিময়ের মাধ্যম, মূল্যের পরিমাপক এবং হচ্ছে সঞ্চয়ের বাহন। আই বিলিভ যে এবিসি তিনোটাই হওয়ার কথা। মিস জিনিয়া 5000 টাকা নিয়ে একটি জামা কিনলেন, এতে মুদ্রা কাজ করেছে। 5000 টাকা দিয়ে একটা জামা কিনলেন, ঠিক আছে। এখানে কি কি কাজ করছে? এখানে তো সঞ্চয় তো অবভিয়াসলি হবে না, সঞ্চয় কি এনে করছে নাকি, সেটা স্পেন্ড করছে। সো আই বিলিভ এ আর বি হওয়ার কথা আনসার। এটা তো এ হবে এখানে, এই যে এ, রাইট স্যার? হ্যাঁ। 19 নাম্বার ব্যাংকের বৈশিষ্ট্য হচ্ছে কি? এটা আমি নিজে আনসার করবো না, আই বিলিভ মনে হয় এটা শেষ এমসিকিউ। তোমরা আনসার করো, এটা যেহেতু শেষ এমসিকিউ তোমরা আনসার করো, তারপর আমি ক্লাস শেষ করবো। ঠিক আছে, সো চলেন লেটস গো। 19 এমসিকিউ 19 ব্যাংকের বৈশিষ্ট্য হচ্ছে কি? আমানত সংগ্রহ করা, লাভজনক খাতে বিনিয়োগ করা, সঞ্চয়কারী অর্থ চাহিদা মাত্র ফেরত দেওয়া। সো ব্যাংকের বৈশিষ্ট্যগুলো হলো কি? আমানত সংগ্রহ করা, লাভজনক খাতে বিনিয়োগ করা, তারপর হচ্ছে সঞ্চয়কারী অর্থ চাহিদা মাত্র ফেরত দেওয়া। কোনটা হবে আনসার? 19 লাভজনক খাতে বিনিয়োগ করা। কারা কারা বলতেছে? আচ্ছা আমি ভুল হলে আমি দায়ী না, আগে থেকে বলে দিই কারা কারা দায়ী, আমি একটু বলে দিই। রহিমা এদিকে আছে, সাগর আছে, ফাবিয়া, তারপর হচ্ছে মোজাম্মেল, নাজিফা আছে এদিকে দেখতে পাচ্ছি, তানহা আছে এদিকে, অদিতি আছে, আরিফা আছে, সবাই বলছে ডি হবে আনসার। তো ভুল হলে ওরা দায়ী, আমি জানি না। ওকে লেটস গো, ঠিক আছে আনসার, থ্যাংক ইউ। না আজকে এখনো দেখি এমসিকিউ শেষ হয় নাই। এনিওয়েজ চলেন। ব্যাংক শব্দটির উৎপত্তি ঘটেছে কোন কোন ওয়ার্ড থেকে? ব্যাংক শব্দটির উৎপত্তি ঘটেছে তোমার এখানে 1 2 3 তিনটা মানে ওয়ার্ড থেকে কিন্তু আসলে কি উৎপত্তিটা হয়েছিল। ঠিক আছে, এক একটার এক এক রকম মিনিং আছে, আর মূলত ব্যাংকিং ব্যবহার শুরু হয় মুদ্রা ব্যবস্থার আবির্ভাবের পর থেকে, ব্যাংক ব্যবসায় সম্প্রসারণ নাকি মুদ্রা ব্যবহারের প্রথম যুগ থেকে? এটার জন্য হেল্প লাগবে, এটা আমি জানি না কত হবে, কোনটা হবে না হবে স্যার। এমসিকিউ 21 এর জন্য হেল্প লাগবে। কারা কারা হেল্প করতে আছে এদিকে? ফার্স্ট আনসার দিয়ে দিচ্ছে ফাবিয়া, 21 এর এ বলতেছে এদিকে দেখতে পাচ্ছি ফাবিহা। আর কারা কারা আছে স্যার? 21 আমার ফেসবুকের অডিয়েন্স যদি আনসার না দেয় আমি আনসার করবো না, আমার ভয় লাগে। ফেসবুকের অডিয়েন্স যদি আনসার না দেয় তাহলে আমার একটু কনফিডেন্স কম থাকে, বিকজ ফেসবুকের অডিয়েন্স হচ্ছে খুব লয়াল, একদম ফার্স্ট থেকে এই পর্যন্ত আসছে। সো আমাকে একটু জাস্ট ফেসবুকের যারা যারা আছে ওরা আনসার দেও, এরপর আমি কিছু কাভার করবো এটা। ঠিক আছে স্যার। 21 বি নাকি এ? বি নাকি এ কোনটা? রহিমা বলছে 21 এ, শিওর? চলেন দেখি। ফেসবুকের অডিয়েন্সের কথা শুনে আসলে লেগে গেছে একটা। সো থ্যাংক ইউ এগেন। এখানে মুদ্রা ব্যবস্থার আবির্ভাবের পর থেকে, আরেকটা হচ্ছে কি ব্যবসায় বাণিজ্য সম্প্রসারণের শুরু থেকে এবং মুদ্রা ব্যবহারের প্রথম যুগ থেকে। ঠিক আছে, সো আজকের ক্লাস দেখতে দেখতে শেষ পর্যায়ে চলে আসছে, অ্যান্ড আনফর্চুনেটলি শেষ পর্যায়ে চলে আসছে, বিকজ আমার আজকে ক্লাসটা অনেক লম্বা সময় পর্যন্ত নেওয়ার ইচ্ছা ছিল।
স্পেশালি আজকে ক্লাসটা নিয়ে পার্সোনালি অনেক ভালো লাগছে, বিকজ আমাদের অডিয়েন্স আসলে এখন খুবই অ্যাক্টিভ, অ্যান্ড এই জিনিসটা খুব ভালো লাগে। লাইক যখন একটা স্টুডেন্ট, মানে আমি যখন পড়াই তখন কমেন্ট সেকশনে দেখি যে আমার স্টুডেন্টরাই যারা একদম প্রথম ক্লাসটা করছে, আজকের ক্লাস করছে, আবার আগামীকালকের ক্লাস যদি আমি নেই সেখানেও দেখবো যে আছে কমেন্ট সেকশনে। সো জিনিসটা আসলে দেখতে অনেক ভালো লাগে অ্যাজ এ টিচার হিসেবে, অ্যান্ড কমেন্ট সেকশন খুবই অ্যাক্টিভ, ঠিক আছে। সো আমি অনেক কিছু পারতাম না, এখান থেকে জিজ্ঞেস করে করে নিচ্ছি, ওরা অনেক হেল্প করতেছে, সো ব্যাপারটা আরও কিউট, ঠিক আছে। সো নেক্সট ক্লাসে, আগামীকালকের ক্লাসে এই টাইমটার মধ্যে 8:30টার সময় হবে ক্লাসটা, সবাই চলে আসেন। আর ক্লাসগুলোর মধ্যে হচ্ছে আমরা বাকি যেসব চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারগুলোর আমরা এমসিকিউ সলভ করবো, ঠিক আছে। সো ওই চ্যাপ্টারগুলো হচ্ছে স্যার খুবই ইম্পর্টেন্ট হবে, আগামীকালকে ক্লাসটাও খুবই ইম্পর্টেন্ট। এই ক্লাসগুলো যদি আমরা দেখি, আমাদের আই বিলিভ ইনশাল্লাহ বোর্ড কোয়েশ্চেনগুলোতে কোনো রকমের এমসিকিউ রিলেটেড সমস্যা হবে না, ঠিক আছে। সো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ, টাটা।